মারবো, হ্যাঁ খুব সুন্দর, বেশি কোনো আমার লাগবে না, দেখা যাক চেষ্টা করে দেখি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে। তো আজকে আমরা ভেক্টর এই অধ্যায়টা শুরু করব। তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ খুবই ভালোভাবে কভার করছিলাম, আর ক্লাস শেষে আমি একটা টপিকের ছবি তুলে দিয়ে দিব না, টপিকের ছবি মহাকর্ষ বিকর্ষ একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, ওইটার আর কি একটা ছোটো একটা পেজের ছবিটার ছবি তুলে আমি গ্রুপে দিয়ে দিব না, ওইটা আমি গ্রুপের ফিচার নামে অপশনে সেভ রাখবো। তো তুমি চাইলে হচ্ছে যখন তোমার যে কোনো সময় তুমি গ্রুপে ঢুকে ফিচার নামে অপশনে ক্লিক করে ওটা দেখে নিতে পারবা। তো সমস্যা নেই। তো আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করবো ভেক্টর নিয়ে। তো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই অধ্যায় থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ আসলে এমসিকিউ তোমার বোর্ড এক্সামেও আসে, আবার তোমার হচ্ছে কলেজ পরীক্ষাগুলোতেও আসে প্রচুর পরিমাণ। ওকে, তো এই জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা। তো এটা আমাকে কমেন্টে জানাও যে ঠিক মতন আমার লাইভ ক্লাসে দেখতে পাচ্ছ কিনা, ঠিক মতন ভয়েস শুনতে পাচ্ছ কিনা, এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে দ্রুত একটু কমেন্টে জানাই দাও। তো আমার লাইভের লিঙ্কটা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে একটু সেন্ড করে দাও, তাহলে সেখান থেকে সরাসরি তুমি কানেক্টেড হতে পারবা, বা এই গ্রুপে তুমি জয়েন করতে পারবা, সরাসরি তুমি হচ্ছে এই গ্রুপের ক্লাসগুলো করতে পারবা সেখান থেকে ক্লিক করলে। তো যাই হোক, আশা করি সব কিছু ঠিকঠাক আছে। তো শুরু করে ফেলি দ্রুত আমার ক্লাস, দ্রুত। ওকে, দ্রুত আমার ক্লাসটা শুরু করে ফেলি। আচ্ছা, প্রথমে যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে প্রথম যে খুব সহজ একটা প্রশ্ন, যে কোন দুটি ভেক্টর রাশি, তো গতি শক্তি, শক্তি হচ্ছে স্কেলার, বেগ হচ্ছে ভেক্টর, এখানে বেগ হচ্ছে ভেক্টর, বুঝছো, বেগ হচ্ছে ভেক্টর, কিন্তু গতি শক্তি হচ্ছে তোমার স্কেলার রাশি, তড়িৎ বিভব স্কেলার রাশি, কিন্তু ত্বরণ আবার ভেক্টর, ঠিক আছে, কেন্দ্রমুখী ত্বরণ, ত্বরণ কিন্তু আবার ভেক্টর, কেন্দ্রমুখী ত্বরণ ভেক্টর, আবার তাপমাত্রা কিন্তু স্কেলার রাশি, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র এটাও ভেক্টর রাশি, বলও হচ্ছে ভেক্টর রাশি, দুটোই। তাহলে এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর বা কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, মানে কি বলে টিস্যু পেপার দাও, এটা আমরা বুঝতে পারছি, একের ঘ হবে আমাদের উত্তর, একের 4 হবে আমাদের উত্তর। ওকে, তো আমরা ভালো করে স্ক্রিন দেখতে পাচ্ছি কিনা একটু জানাও, ভালো করে আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি কিনা আমাকে একটু জানাও। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম 1 নাম্বারটা আমাদের হয়ে গেল। তো আমরা আসলে ইসাক স্যারের বইটা ফলো করতেছি, এবং ইসাক স্যারের বইয়ের ভেক্টরের প্রবলেমগুলো আসলে অনেক বেশি অসাধারণ। এটা করলে একদম একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, সব কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপর দেখো সেকেন্ড কোশ্চেন, দেখো সরি এরপরের কোশ্চেনটা দেখো, সেটা হচ্ছে দুটি দিক রাশির সর্বোচ্চ মান, দুটি ভেক্টর রাশির সর্বোচ্চ মান 12 একক এবং সর্বনিম্ন মান 2 একক, রাশিদ্বয়ের মান নির্ণয় করো। তো তোমার কাছে যদি দুটা ভেক্টর থাকে, সেই দুটা ভেক্টরের সর্বোচ্চ মান হবে তাদের মানের যোগফল। তাহলে দেখো সর্বোচ্চ মান কত বলো তো? 12 একক। তো আমরা দেখি যে কোন দুটা সংখ্যাকে যোগ করলে 12 একক পাওয়া যায়। তাহলে খেয়াল করবা, 7 আর 11কে যোগ করলে কত হয়? 18 হয়। সর্বোচ্চ মান কিন্তু 12। দুইটা ভেক্টর রাশির সর্বোচ্চ মান 12 তখনই হবে যখন দুইটা ভেক্টরের মানের যোগফল আর কি ওই যে ওটার সমান হয়। তাই খেয়াল করবা, 7 আর 11-র যোগফল 18, এটা কিন্তু 12 সমান হয় নাই। তারপর দেখো 9 আর 10 হচ্ছে 19, 12 সমান হয় নাই। 7 আর 5 হচ্ছে কত? 12, এটা 12 সমান হয়েছে। 6 আর 8 কিন্তু আমার কি বলতো, 6 আর 8 কিন্তু আমার যোগ করলে 12 সমান হয় না। 6 আর 6 12, 13, 14 হয়ে যায়। তাহলে খেয়াল করবে যে 7 আর 5 এই দুটো, দেখো 7 আর 5 অপশন হবে 2 নাম্বার অপশনটা হবে, কারণ আর এটাকে বিয়োগ করলে হবে সর্বনিম্ন মান। 7 আর 5কে বিয়োগ করলে কত হয়? 2 হয়। দেখো সর্বনিম্ন মান হচ্ছে 2। তাহলে দেখো দুটা ভেক্টর, দেখো 7 আর 5, 7 মানের একটা ভেক্টর আর 5 মানের একটা ভেক্টর, এই দুটো ভেক্টরকে বাংলা যোগ করলে সেই ভেক্টর দ্বয়ের সর্বোচ্চ মান পাওয়া যায়। এই 7 আর 5কে যোগ করলে 12 পাওয়া যায়, আর এই দুইটা ভেক্টর দেখো ভেক্টরের যে মান, এদেরকে জাস্ট বাংলা বিয়োগ করলে সর্বনিম্ন লব্ধির সর্বনিম্ন মান পাওয়া যায়, লব্ধির, ঠিক আছে, লব্ধির সর্বনিম্ন মান পাওয়া যায়, সেটা হচ্ছে কত বলতো? বিয়োগ করলে 7 আর 5 হচ্ছে বিয়োগ করলে 2 আসবে। অ্যান্সার হচ্ছে 7 আর 5, এটা আমরা সবাই জানি। তারপরে খেয়াল করবা, তারপরে এখান থেকে আমরা আরও কিছু জিনিসপাতি দেখব। এখান থেকে খেয়াল করো, এই যে এখান থেকে আমরা আরও কিছু জিনিসপাতি দেখব। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ ওকে। তো এখান থেকে গেল এটা। এবার এটা দেখো, আয়ত একক, এটা একটু ভুল আছে কোশ্চেন, এখানে ওয়াই অক্ষ বরাবর হবে, যাই হোক। আয়ত একক ভেক্টর যে এর অভিমুখ হচ্ছে, মনে রাখবা আমাদের 3টা আয়ত একক ভেক্টর থাকে, খেয়াল করবা। এই যে এক্স অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, আমি এই বোর্ডে দেখাই, এটা এখানে না দেখাই, এই জায়গায় দেখাই, খেয়াল করবা। ঘন লাগবে না, দেখা যাবে এখানে। তো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, খেয়াল করবা, এই যে ওয়াই অক্ষ, এই যে আমাদের ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, খেয়াল করো, এই হচ্ছে আমাদের জেড অক্ষ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, 3টা অক্ষ ড্র করলাম। এই যে আমাদের এক্স অক্ষ, এই যে আমাদের ওয়াই অক্ষ, আর এই যে আমাদের হচ্ছে জেড অক্ষ। ওকে, আচ্ছা, তো এক্স অক্ষ বরাবর যে একটা ছোট্ট একক ভেক্টর চিন্তা করা হয় এক্স অক্ষ বরাবর, যার ভ্যালু হচ্ছে 1,
যেটা শুধুমাত্র এক্স অক্ষকে নির্দেশ করে তাকে আমরা বলি আসলে আই ক্যাপ, বুঝছো? আই ক্যাপ বলি এক্স অক্ষ বরাবর, এর মান হচ্ছে 1, এটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর কাজ করে। ওয়াই অক্ষ বরাবর ছোট্ট যে একক ভেক্টর চিন্তা করা হয় তাকে আমরা বলি হচ্ছে জে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর, আর জেড অক্ষ বরাবর যে ছোট্ট একক ভেক্টর চিন্তা করা হয় তাকে আমরা বলি আসলে কি বলতো ভাই, কে ক্যাপ বলি। এই দেখো কে ক্যাপ বলি আমরা, বুঝছো? এই যে আই ক্যাপ, জে ক্যাপ আর কি বলতো ভাই, কে ক্যাপ, তিনটা একক ভেক্টর, আই ক্যাপ, জে ক্যাপ এবং হচ্ছে কে ক্যাপ, তিনটা একক ভেক্টর, এগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর। ওকে, তাহলে এখানে খেয়াল করবো আয়ত একক ভেক্টর জে ক্যাপ, জে ক্যাপ কোন বরাবর কাজ করে, জে ক্যাপ কাজ করে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এই দেখো ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমার জে ক্যাপটা কাজ করে, তাহলে এটা কিন্তু কারেক্ট হবে, এটা কিন্তু কারেক্ট হবে। আর এক্স অক্ষের লম্ব বরাবর কাজ করে, দেখো তো মন দিয়ে, এক্স অক্ষের লম্ব বরাবর, এই যে দেখো জে ক্যাপটা, জে ক্যাপটা কি এক্স অক্ষের সাথে লম্ব না, এক্স অক্ষের সাথে কিন্তু জে ক্যাপটা লম্ব, তাহলে এক্স অক্ষের সাথে জে ক্যাপটা লম্ব, তার মানে এটাও কিন্তু কারেক্ট হবে। কিন্তু দেখো যে কোনো দিকে কাজ করে না, মোটেও যে কোনো দিকে কাজ করে না, এই জে ক্যাপ হচ্ছে শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর কাজ করে, একটা অক্ষ বরাবর কাজ করে, তাহলে এটা কিন্তু হবে না, তাহলে 1 আর 2 হবে হচ্ছে আমাদের উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। বুঝতে পারছো ব্যাপারটা এইটুকু? ওকে, আগে খুব জরুরি কোনো এমসিকিউ দেখায়নি সারা আহমেদ, কোনো সমস্যা নেই হিমেল, খুব জটিল কোনো এমসিকিউ দেখায়নি, এগুলাই নর্মাল এমসিকিউ গুলাই দেখাইছি আগে। যাই হোক, তাহলে এটা গেল, আমরা বুঝলাম। নেক্সটে চলে যাই। ওকে, এটা খুব দারুণ জিনিস, এই ম্যাথটা মানে এই প্রবলেমটা খুব দারুণ, খেয়াল করবা। এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, দেখো এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এর দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। এর দিকে একটি একক ভেক্টর এ ক্যাপ হলে এর উপর বি এর লম্ব বিক্ষেপ কত হবে, খেয়াল করবা। এর এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কেমন হবে? আচ্ছা, তো আমরা জানি লম্ব বিক্ষেপ যার অভিক্ষেপ তার cos থিটা আর কি, বুঝছো? এগুলো আমরা জানি অ্যাকচুয়ালি। জেড অক্ষ বরাবর লম্ব হবে না, হ্যাঁ এক্স্যাক্টলি জেড অক্ষ বরাবর লম্ব হবে, হ্যাঁ জেড অক্ষের সাথে হচ্ছে তোমার এই যে ক্যাপটা লম্ব হবে। ইলমা খাতুন কোন বই থেকে? ইসাক স্যারের বই এগুলা মেইনলি। আচ্ছা দেখো, এবার খেয়াল করবে এখান থেকে যে আমাদের কি বলতেছেন, এই জায়গায় দেখো এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা এবং এ ভেক্টরের দিকে একটি একক ভেক্টর এ ক্যাপ হলে, এটা খুব দারুণ একটা কনসেপ্ট, খুব দারুণ একটা ম্যাথ প্রবলেম, অনেক বেশি অসাধারণ একটা ম্যাথ প্রবলেম। ওকে, এটা তো দেখি আমরা, এটা নর্মালি এটা একটু কনসেপ্টটা আমরা এই জায়গায় পড়ি। কনসেপ্টটা দেখো, আমার কাছে দুইটা ভেক্টর আছে, দেখো দুটা ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে এই লাগবে না হ্যাঁ আপু, দেখো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, খেয়াল করো এটা হচ্ছে আমাদের এ ভেক্টরটা, এই যে আমাদের এ ভেক্টর, আর এটা মনে করো হচ্ছে আমাদের বি ভেক্টর, ধরো এই যে এই বরাবর হচ্ছে আমাদের বি ভেক্টর কাজ করতেছে, বি ভেক্টর। আর এদের যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণটা সে ফর এক্সাম্পল হচ্ছে থিটা, হ্যাঁ থিটা। তো আমাকে এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ বের করতে হবে, তাহলে এ ভেক্টর বরাবর বি এর ছায়াটা বের করতে হবে, ছায়া। তাহলে উপরে মনে করো আমরা একটা টর্চ লাইট ফেললাম, টর্চ লাইট, তাহলে মানে ব্যাপারটা কি করবো খেয়াল করবা, আমরা এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ বের করব। তো বি ভেক্টরের শীর্ষ থেকে আমরা এ ভেক্টরের উপরটা লম্ব টানবো, এই যে লম্ব টানলাম, লম্বটা এই যে এখানে ছেদ করলো, বুঝছো লম্বটা। তাহলে এইটুকু যে এইটুকু খেয়াল করবা, এটা আমাদের এ ভেক্টর, এই পাশে আমি আঁকলাম এ ভেক্টরটা। তাহলে খেয়াল করবা কি এ ভেক্টরের উপরে তুমি কি করছো, বি ভেক্টরের শীর্ষবিন্দু থেকে তুমি একটা লম্ব ড্র করছো, এই লম্বটা এ ভেক্টরকে এইটুকু অংশে কেটে ফেলছে, যে এইটুকু অংশ, এইটুকু অংশকে আমরা বলি আসলে এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ। তো এইটুকুর মান কিন্তু একটু ক্যালকুলেশন করে তুমি বুঝবা যে এইটুকুর মান কিন্তু আমার বি কস থিটা, এইটুকুর ভ্যালু কিন্তু আমার বি কস থিটা, এইটুকুর ভ্যালু। আর এখান থেকে এইটুকুর ভ্যালু কিন্তু আমার বি সাইন থিটা, আমরা সবাই জানি এখান থেকে এইটুকুর ভ্যালু কিন্তু আমরা বলতে পারি হচ্ছে বি সাইন থিটা, বুঝছো এইটুকুর ভ্যালু। আর এইটুকুর ভ্যালু কিন্তু বি কস থিটা। এই বি কস থিটা কি এ ভেক্টর বরাবর কাজ করে না? তাই এই বি কস থিটাকে বলা হয় এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার কস থিটা। তাহলে বি কস থিটাকে বলা হয়, দেখো এই যে বি কস থিটাকে বলা হয় এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ, এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ, এটাকে আমরা বলি এ ভেক্টর বরাবর বি ভেক্টর এর অভিক্ষেপ, এটা মনে রাখবা অভিক্ষেপ। এটা কিন্তু খুব দারুণ একটা কনসেপ্ট, ঠিক আছে। আর শর্টকাট হচ্ছে যার অভিক্ষেপ বের করতে বলবে তার কস থিটা, যার অভিক্ষেপ। দেখো এখানে বলছে, দেখো এই যে বি এর অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ, তাহলে বি এর লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে বি কস থিটা, বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে বি কস থিটাটা কারেক্ট হবে, বি কস থিটা। তাহলে তুমি আলটিমেটলি বুঝতে পারতেছো বি কস থিটা কারেক্ট হবে, এ কস থিটা কোনোদিন হবে না, এ কস থিটা, যার অভিক্ষেপ তার কস থিটা, মানে বি কস থিটা কারেক্ট হবে, যার অভিক্ষেপ। দেখো বি এর অভিক্ষেপ বের করতে বলছে, তাই বি কস থিটা বের করতে হবে, এ কস থিটা কারেক্ট হবে না, আমরা এটুকু বুঝে গেলাম। আমার নেটটা তো স্লো না, আমার নেট একদম ঠিক আছে, আমার নেটটা একদম পারফেক্ট আছে, আমার নেটটা, তাই না? ওমা সাইন কস কিভাবে নিলেন, এটা বুঝতে কষ্ট, এটা খুব অন্যায় কথা। সাইন কস কিভাবে নিল, এটা তো খুবই অন্যায় কথা। এটা কেমনে সাইন কস দিলাম সাদাব, দেখো মনে করো এটা সাইন কস না, এটা হচ্ছে এক্স,
এইটুকুর মান হচ্ছে আমার এক্স, এখান থেকে এইটুকু, আর এইটুকুর মান হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে, এইটুকুর মান হচ্ছে আমার ওয়াই। তো এক্স এর মান কিভাবে বের করবো? তো আমরা এখানে যদি ত্রিভুজের কজ অ্যাপ্লাই করি, কস থিটা ইকুয়াল টু কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমার এক্স আর অতিভুজ হচ্ছে আমার বি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স বাই বি, তাহলে এখান থেকে লেখা যাবে হচ্ছে এক্স ইকুয়াল টু বি কস থিটা, এক্স ইকুয়াল টু বি কস থিটা, বুঝতে পারছো? এইটুকুর ভ্যালু বি কস থিটা। তারপর আবার এই ত্রিভুজে আমরা হচ্ছে সাইন অ্যাপ্লাই করবো, সাইন, এই ত্রিভুজে সাইন থিটা অ্যাপ্লাই করবো, সাইন থিটা, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত, লম্ব হচ্ছে আমার ওয়াই আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে আমার বি, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, তাহলে এখান থেকে কিন্তু আমরা ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো বি সাইন থিটা, এভাবে লিখছিলাম। সাদা এগুলো কিন্তু বোঝা উচিত, তুমি 22 ব্যাচ, তুমি কিন্তু নতুন এইচএস মানে নতুন এইচএসিতে উঠো নাই, তুমি 22 ব্যাচ, তোমার এগুলো বোঝা উচিত, ঠিক আছে? আর যেদিকে থিটা দিকে সাইন ওদিকে বাদ বাকিটা কজ, এটা তো ভাবে বলাই যায়। সারা রহমান ঠিকই বলছে এইভাবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের ব্যাপার, যে আমাদের মেইনলি শর্টে মনে রাখবা যে বি এর লম্ব বিক্ষেপ বের করতে বলছে। তো বি এর লম্ব বিক্ষেপ মানে হচ্ছে বি কস থিটা, বি এর লম্ব বিক্ষেপ মানে বি কস থিটা। ওকে, এবার খেয়াল করো, এবার আমরা এই জায়গায় দেখবা যে এটাও কিন্তু কারেক্ট হবে, এই ব্যাপারটাও কিন্তু কারেক্ট হবে। কিভাবে খেয়াল করবা, কিভাবে খেয়াল করো মন দিয়ে? আমরা জানি দেখো, এই জায়গাটা একটু খেয়াল করবা, যে এখানে দেখবা বি ভেক্টর, তো এই যে বি ভেক্টর, তাই না, বি ভেক্টর, এখানে মাঝখানে কিন্তু ডট, এই যে মাঝখানে কিন্তু ডট, আর এখানে কিন্তু আমার এ ক্যাপ, বুঝছো? আচ্ছা দেখো কি লেখা যায়, এই যে এখানে তো আমার বি ভেক্টর লিখলাম, আমরা বি ভেক্টর, সমস্যা নেই, মাঝখানে আমার ডট, এই যে মাঝখানে আমি ডট লিখলাম, মাঝখানে ডট দিলাম, আর এটা আমার এর এ ক্যাপ, একক ভেক্টর, এটা হচ্ছে আমার এ ক্যাপ, হচ্ছে আমার এ ভেক্টরের দিকে একক ভেক্টর, বুঝছো? একক ভেক্টর মানে কি? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, কোন একটা ভেক্টরকে। তো দেখো যে এ ক্যাপ, তাহলে আমি যদি এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করি, তার ভ্যালু বা মান দিয়ে ভাগ করি মান, তাহলে কি পাওয়া যায় বলো তো? একক ভেক্টর পাওয়া যায়। দেখো এই যে এ ভেক্টরকে আমি তার মান দ্বারা ভাগ করছি, তাহলে আমি স্মল এ ক্যাপ পাবো, মানে একক ভেক্টরটা পাবো, এ ভেক্টরের দিকে একক ভেক্টর পাবো, বা এ ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর পাবো। আমরা এ ভেক্টরকে তার ভ্যালু বা মান দ্বারা ভাগ করছি, তাই আমরা এই যে একক ভেক্টরটা পাচ্ছি। এবার কথা হচ্ছে, তাহলে আমার উপরে কি দেওয়া হলো? উপরে আমার দেওয়া হলো হচ্ছে বি ভেক্টর ডট এ ভেক্টর, না ডিভাইড বাই কি বলতো, ডিভাইড বাই এ ভেক্টর, তাই না? এখন তুমি কি জানো যে এটাকে কি বলে? এটাকে কি বলে জানো? এটাকে কি বলে? এটাকে কি বলে একটু দেখাচ্ছি আমি, এটাকে কি বলে দেখো, একটু মন দিয়ে দেখবা। আমরা জানি এ ভেক্টর ডট, এই দেখো নতুন করে দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা, আমরা সবাই জানি এ ডট বি সমান কি বলতো ভাই, এ বি কস থিটা, তাই না? তাহলে এখান থেকে খেয়াল করবা আমরা বি কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? বি কস থিটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে, দেখো বি কস থিটা ইকুয়াল টু, দেখো যে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই কি লেখা যায়, ডিভাইড বাই কিন্তু এ লেখা যায়, বি কস থিটা মানে, তাহলে বি কস থিটা মানে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ লেখা যায়। তাহলে খেয়াল করবা তো, এই যে বি ভেক্টর ডট এ ভেক্টর ডিভাইড বাই এ, এটাকে আবার কি বলা যায়, এটাকে কি আমি বি কস থিটা বলতে পারি না? এটাকে কি আমি বি কস থিটা বলতে পারি না? আর এই বি কস থিটা মানে কি? বি ভেক্টরের অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার কস থিটা, বি কস থিটা মানে হচ্ছে এই যে, তাহলে খেয়াল করবা এখান থেকে তো সমান সমান করে তো আমি এই লাইনটা আনছি, তাহলে আসলে এই লাইনটা যে এটা বলতে কি বোঝাচ্ছে, এটা বলতে কিন্তু আমার বি কস থিটা বোঝাচ্ছে, তাহলে এটা বলতে কিন্তু আমার অ্যাকচুয়ালি অভিক্ষেপ বোঝাচ্ছে বি কস থিটা, এই যে বি এর লম্ব অভিক্ষেপ বি কস থিটা, তাহলে এটাও কারেক্ট হবে। তাহলে অ্যানসারটা হবে কিন্তু 2 এবং 3, অ্যানসারটা হবে 2 এবং 3। বলো বুঝতে পারছি কিনা এই ম্যাথটা? বলো বলো এই 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 কনসেপ্টটাকে আমরা বুঝতে পারছি কিনা? এই কনসেপ্টটা দেখো, এখান থেকে আমরা যে এই ফরম্যাটটা আনলাম, আর এই ফরম্যাটটা মানে আসলে বি কস থিটা, বুঝছো? এই যেখান থেকে আমরা বুঝলাম এই ফরম্যাটটা মানে আসলে বি কস থিটা, ঠিক আছে? না বুঝতে পারলে আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। না বুঝতে পারলে খুবই খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। পানি তো ঠান্ডা পানি, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা, খুবই। ওকে, হ্যাঁ লিখে নাও। এইটুকু তুলো, প্রশ্ন তোলার দরকার নেই, জাস্ট উত্তরটুকু তুলো। প্রশ্ন তো তুমি পিডিএফ পেয়ে যাবা, সমস্যা নেই, প্রশ্নটার পিডিএফ, জাস্ট উত্তরটা তুললেই হবে। আর প্রশ্নটা মাথায় রাখো, ইসাক স্যারের বই থাকলে ইসাক স্যারের বইটা অন করে দেখতে পারো, ওখান থেকে আমি এটা কালেক্ট করছি। ওকে, আশা করি লেখা হয়ে গেছে, আশা করি। ওকে, আলহামদুলিল্লাহ, সাদা ভেরি গুড। এবার আমাদের কি বলছে, দুটি সমান ভেক্টরের লব্ধি, এটা মুখস্থ রাখবা, 120 ডিগ্রি মুখস্থ রাখবা, কারণ এত টাইম পাবা না তুমি, আমি বুঝাই দিচ্ছি কিন্তু মুখস্থ রাখবা। দুটি সমান ভেক্টরের লব্ধিতে যে কোনো একটির মানের সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে, মুখস্থ রাখবা, মুখস্থ, ঠিক আছে? তো আমরা লব্ধির ফর্মুলা জানি, মনে করো আমার কাছে দুটা ভেক্টর আছে, দুটা ভেক্টর,
পি একটা, এটা মুখস্থ রাখবা, 120 ডিগ্রি মুখস্থ রাখবা। তো আমার কাছে মনে করো একটা ভেক্টর পি ভেক্টর আছে, পি ভেক্টর, তো পি ভেক্টর, এবং আমার কাছে মনে করো একটা ভেক্টর আছে কিউ ভেক্টর, বুঝছো, পি আর কিউ। তাহলে পি আর কিউ এই দুটা ভেক্টরের লব্ধি আমি ধরলাম হচ্ছে আর ভেক্টর, এই আর ভেক্টর হচ্ছে লব্ধি। এটাকে এভাবে লেখে যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, পি প্লাস কিউ ইকুয়াল টু কি বলতো, ইকুয়াল টু আর ভেক্টর, এইভাবে লেখে, বুঝছো। তাহলে দুটা ভেক্টরের লব্ধি যে পি আর কিউ, দুটা ভেক্টরকে যোগ করলে তুমি যে রেজাল্টটা পাচ্ছ আর ভেক্টর, এটাকে বলা হয় লব্ধি ভেক্টর। পি আর কিউ এর লব্ধি আর কি আর ভেক্টরটা, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তো এই যে আর হচ্ছে আমার পি আর কিউ এর লব্ধি। তো বলছে প্রত্যেকের মান সমান, এই যে পি এবং কিউ এদের আমি ধরলাম পি ভেক্টরের মানটা হচ্ছে পি, আমি ধরলাম কিউ ভেক্টরের মানটা হচ্ছে পি, ওই যে দুটা সমান ভেক্টর, দেখো দুটা সমান ভেক্টর, সমান দুটা ভেক্টর, লব্ধি এদের মানের সমান বলছে, লব্ধি এদের মানের সমান, লব্ধি, এই লব্ধির মানও কি বলতো, লব্ধির মানও হচ্ছে পি, এরকম কিছু একটা বলতেছে। তাহলে আমরা মোটামুটি আমরা জানি যে হচ্ছে তোমার লব্ধি স্কোয়ার, এই যে আর স্কোয়ার ইকুয়াল টু লব্ধির মানের স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, 2pq cos আলফা, বুঝতে পারছো? যেখানে আলফা হচ্ছে আমার পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। তো লব্ধির মানও হচ্ছে আমার পি, দুইটা ভেক্টরের মান আমার কি বলতো পি, প্রত্যেকের মান সমান, প্রত্যেকের মান হচ্ছে তোমার সমান, প্রত্যেকের মান হচ্ছে সমান, কোশ্চেনে বলা আছে। তাহলে আলফার মানটা বের করতে হবে। তাহলে লব্ধির মানটা পি, তাহলে আর স্কোয়ার জায়গায় পি স্কোয়ার লেখো, এখানে আমার পি স্কোয়ার থাকবে, এখানে আমার পি স্কোয়ার থাকবে, এখানে আমার 2 ইন্টু পি আর কিউ, কিউ এর মানও পি, তাহলে পি আর পি গুণ করলে আমার পি স্কোয়ার হবে ইন্টু কজ অফ কি বলতো আলফা। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার আর পি স্কোয়ার যোগ করলে আমার হবে হচ্ছে 2i পি স্কোয়ার প্লাস 2i পি স্কোয়ার কজ অফ কি বলতো, কজ অফ আলফা। তাহলে এখান থেকে খেয়াল করবা পি স্কোয়ার ইকুয়াল টু আমার হবে 2p স্কোয়ার, কমন দিলে আমার হবে হচ্ছে 1 প্লাস কজ অফ আলফা। এখান থেকে পি স্কোয়ার কাটা, তাহলে এখান থেকে পি স্কোয়ার কাটলে, এই যে পি স্কোয়ার কাটলে, এই যে পি স্কোয়ার কাটলে এই পাশে থাকবে আমার 1 ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস কি বলতো 2 ইন্টু 1 প্লাস কজ অফ আলফা। তাহলে এখান থেকে হচ্ছে আমার 1 প্লাস কজ অফ আলফা ইকুয়াল টু থাকবে হচ্ছে আমার হাফ। তাহলে এখান থেকে হচ্ছে আমার কজ আলফা ইকুয়াল টু আমার থাকবে হচ্ছে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ। তাহলে এখান থেকে হচ্ছে আমার থাকবে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। বললাম তো যে এই মানটা একটু মুখস্থ রাখবা, কারণ এমসিকিউতে এই ম্যাথটা খুবই পপুলার একটা ম্যাথ, খুবই পপুলার। ও ক্যামেরা ইয়ে হচ্ছে, কাঁপতেছে বাতাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু তাহলে সমস্যা হবে ইয়ে করতে। এই পাশে তো, এই পাশে, এই পাশে তো সরাসরি এখানে লাগতেছে। থাক, ফ্যান লাগবে না। দেখো বলো, এটাকে বুঝতে পারছি আমরা? ভয়েস আগে পরে আসছে না, ভয়েস ঠিক আছে, থাক ফ্যান তখন ফোন রাখো। ওকে, তো ম্যাথটাকে বুঝতে পারলাম কিনা বলো? ওকে, আচ্ছা একদম পারফেক্ট। আচ্ছা, ম্যাথটা বুঝতে পারলাম না, এই জিনিসটা এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবো, কারণ এই ম্যাথটা যেহেতু ক্যালকুলেশন করতে টাইম লাগবে তোমার, তো এটা অনেক পিছায় যাবে আসলে ক্যালকুলেশন যদি করতে চাও। ওকে, তাহলে খেয়াল করবা। ওকে দেখো, তাহলে আমরা এখান থেকে হচ্ছে তোমার দেখবো এই জিনিসটা। দেখো এরপরে যেটা বলছে, যদি দুটি সমান ভেক্টরের লব্ধি, আচ্ছা এটা তো আমরা বুঝলাম, এই জিনিসটা 120 ডিগ্রি আমরা বুঝলাম। ওকে, এটা কমাই দাও, এটা কমাই দাও। আচ্ছা এবার দেখো, লগি দিয়ে নৌকা, এরপরে যে কোশ্চেনটা, লগি দিয়ে নৌকা তলদেশে, এত বাঁকায় না, একটু পর্যন্ত বাঁকা, এত বাঁকায় না, একটু পর্যন্ত, ওদিকে তো কিছু নাই তার ছাড়া। আচ্ছা দেখো, তো কি বলছে, লগি দিয়ে নৌকার তলদেশে ধাক্কা দিয়ে যখন কোনো নৌকা চালানো হয় তখন কোন বলের কারণে নৌকা এগিয়ে যায়? এটা একদম সহজ, প্রযুক্ত বলের আনুভূমিক উপাংশ, একেবারে সোজা। কি দেখো, এটা মনে করো আমার একটা নদী, দেখো এই যে
নদীতে ধরো এই যে নৌকা আছে, এই যে নৌকাটা, এই যে নৌকাটা আছে, দেখো একটু মন দিয়ে নৌকাটা, ওকে নৌকাটা আছে, এই জায়গায় নৌকা আছে, নৌকার ভরকে আমি প্রকাশ করলাম, যাই হোক নৌকার ভর দরকার নেই বুঝার, এই হচ্ছে আমাদের তোমার একটা হচ্ছে তোমার নৌকা, যাই হোক এনিওয়ে নৌকা। তো এখান থেকে দেখো, এখান থেকে একটা ধরো লগি মানে তুমি ধরতে পারো দড়ি দিয়ে হ্যাঁ, দড়ি দিয়ে নৌকার তলদেশে ধাক্কা দেয় যখন কোনো বস্তুর, কোনো নৌকা চালানো হয় তখন কোন বলের কারণে। আচ্ছা এটা আসলে বোঝাচ্ছে যে তোমার দড়ি টানাটানি। দেখো এই নৌকায় আমি একটা সুতা বাঁধছি, সুতা এখান থেকে একটা সুতা বাঁধছি, সুতা বেঁধে এই জায়গায় ধরো একটা মানুষ আছে, মানুষ, এই মানুষ কি করতেছে, এই মানুষটা হচ্ছে এখান থেকে এই এফ পরিমাণ বল প্রয়োগ করে টানতেছে। তো মনে করো এই মানুষটা এই সুতায় হচ্ছে এফ পরিমাণ বল এই বরাবর প্রয়োগ করতেছে, বুঝছো, এফ পরিমাণ বল হচ্ছে এই বরাবর প্রয়োগ করতেছে। তো এফটাকে তুমি দুটো উপাংশে ভাঙতে পারো, খেয়াল করো, এই যে নৌকা একদম কিনারে একটা সুতা বাড়ছে, মানুষটা এইভাবে করে এফ পরিমাণ বল প্রয়োগ করতেছে। তো এফ পরিমাণ বল যদি এভাবে প্রয়োগ করা হয় সুতা দিয়ে, এই যে লগি দিয়ে বলতে বোঝাচ্ছে সুতা দিয়ে টানতেছে, বুঝছো, সুতা দিয়ে, খেয়াল করবা সুতা দিয়ে হচ্ছে এভাবে করে টানতেছে সুতা দিয়ে। এখন আমরা এই এফ বলটাকে দুটো উপাংশে ভাঙতে পারি, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে এই হচ্ছে আমার দেখো দুইটা লম্ব উপাংশে ভাঙতে পারি। তো আমি ধরলাম আমার ইচ্ছা হলো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে যার সাথে কোণ তার সাথে হবে কস, তাহলে এই বরাবর উপাংশ হবে হচ্ছে আমার এফ কস থিটা, আর বাদ বাকি উপাংশ হবে হচ্ছে আমার কি বলতো ভাই, এফ সাইন থিটা, এটা হবে আমার বাদ বাকি উপাংশ। বুঝতে পারছো? এই এফ কস থিটার কারণে কি হবে জানো, এফ কস থিটার কারণে এই নৌকাটা সামনের দিকে অগ্রসর হবে, এবং এটা কি আমার বলের আনুভূমিক উপাংশ না, এই এফ বলের আনুভূমিক উপাংশ না, এই আনুভূমিক উপাংশের কারণে নৌকাটা সামনের দিকে অগ্রসর হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আর আমি ধরলাম নৌকার ভর হচ্ছে আমার এম, তাহলে এম জি কাজ করে কোন দিকে, এম জি কাজ করে নিচের দিকে, তো এফ সাইন থিটা হচ্ছে এই এম জি কে মোকাবেলা করে, এফ সাইন থিটা হচ্ছে আমার এম জি কে মোকাবেলা করে, এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে প্রযুক্ত বলের আনুভূমিক উপাংশের মাধ্যমে নৌকা সামনের দিকে এগিয়ে যায়, এভাবে ব্যাপারটা একটু মনে রাখবা। বুঝতে পারছো ব্যাপারটা? এইটুকু আমরা আশা করি বুঝতে পারলাম, এই ব্যাপারটুকু। আচ্ছা তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এর পরের কোশ্চেনে আমরা চলে যাই, পরের কোশ্চেনে। তো দেখো এর পরের কোশ্চেনে, ওকে, তো এখান থেকে মনে রাখবা যে একটা বিন্দুতে যদি তিনটা মানে একটা ত্রিভুজকে, দেখো একটা ত্রিভুজকে যদি আমার এমন হয় যে ত্রিভুজের তিনটা বাহুকে তুমি একই ক্রমে নির্দেশ করতেছো, একই ক্রমে, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, আমি যদি একটু এখন করে বুঝাই ত্রিভুজ বিধি আর কি। দেখো ত্রিভুজ বিধি যদি আমি একটু এখানে বুঝাই, দেখো মনে করো এরকম কিছু যে আমাদের এই যে ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজের বিধি আর কি, এই যে ত্রিভুজ, তো ত্রিভুজের তিনটা বাহুকে তুমি যদি একই ক্রমে সূচিত করো তাহলে এদের লব্ধিটা শূন্য হয়, এটা মনে রাখবা। যাই হোক, ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজের যোগের সূত্র নামে একটা সূত্র আছে, এটা খুব ইম্পর্টেন্ট, দেখো একটু মন দিয়ে। তো মনে করো আমি ধরলাম যে এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, হ্যাঁ পি ভেক্টর, আর এটাকে আমি ধরলাম হচ্ছে কিউ ভেক্টর, খেয়াল করবা, আর এটাকে আমি ধরলাম হচ্ছে আর ভেক্টর, ঠিক আছে? তাহলে দুইটা ভেক্টরকে তুমি একই ক্রমে বসাবা, একই ক্রমে বসাবা, একই ক্রম মানে হচ্ছে একই ডিরেকশন বরাবর। তো মনে করো আর ভেক্টরে তুমি এই বরাবর ডিরেকশন দিলা, এই বরাবর আর ভেক্টর, তাহলে আর এর পরে কি বলো তো কিউকে তুমি মনে করো যে এরকম করে গিয়ে এই বরাবর ডিরেকশন দিলা, এই দুইটা ভেক্টর কিন্তু একই ক্রমে কাজ করতেছে, একই ক্রম মানে কি, খেয়াল করবে যে এই বরাবর, দেখো এটা কি ওয়াইজ বলো তো, এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লক ওয়াইজ, তাই না, অ্যান্টি ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে, খেয়াল করতেছো, এটা ডানে আর এটা উপরে, মানে হচ্ছে এই দুইটা ডিরেকশন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে কাজ করতেছে। তাহলে দেখো একই ক্রমে সূচিত দুইটা ভেক্টর, এদের ভেক্টর যোগফল হবে, একই ক্রমে সূচিত দুইটা ভেক্টরের ভেক্টর যোগফল হবে, মানে আর প্লাস কিউ হবে, এটাকে আমরা বলি ভেক্টর যোগ। একই ক্রমে সূচিত ভেক্টর যোগ হবে, বাদবাকি যে ভেক্টরটা না, বাদবাকি ভেক্টরটাকে তুমি বিপরীত ক্রমে আঁকবা। দেখো তুমি যদি এদিকে তীর চিহ্ন দিত তাহলে কিন্তু একই ক্রম হতো, দেখো ক্লকওয়াইজ হতো, একই ক্রম হতো, বা তুমি বাদবাকি যে ভেক্টরটা এটাকে দিবা বিপরীত ক্রমে দিবা, বিপরীত ক্রম মানে উল্টা ক্রম। এই বাদবাকি যে বিপরীত ক্রমে যে ভেক্টরটা, সেই ভেক্টরটা আসলে ভেক্টর যোগফল নির্দেশ করবে বা লব্ধি ভেক্টরটা নির্দেশ করবে। তাহলে এই পি ভেক্টরটা কিন্তু আমার লব্ধি ভেক্টরটা নির্দেশ করবে। তাহলে একই ক্রমে যারা সূচিত পি আর এবং কিউ, এটা কিন্তু একই ক্রমে সূচিত, দেখো পরপর একই ক্রমে সূচিত, তাদের যোগফল হবে হচ্ছে, যোগফল তাদেরকে যোগ করবা, যোগ করার পর একটা রেজাল্ট হিসেবে একটা ভেক্টর পাবা, সেই ভেক্টরটা হবে হচ্ছে বাদবাকি ভেক্টরকে তুমি যদি বিপরীত ক্রমে বসো, বিপরীত ক্রমে সূচিত করো, বিপরীত ক্রমে, দেখো এই বরাবর যাওয়ার কথা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ হলে, বাট সেটা বিপরীতমুখী এই ভেক্টরটা সমান হবে। এটা হচ্ছে আমার ত্রিভুজ বিধি, ভেক্টরের হচ্ছে যোগের ত্রিভুজ বিধি, মনে রাখবা, এটা হচ্ছে আমার ভেক্টর যোগের হচ্ছে ত্রিভুজ বিধি, এই ব্যাপারটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাপার।
তাহলে এখন আমাদের এটা তো গেল ত্রিভুজবিধি। এখন যদি এমন হয়, খেয়াল করবে একটু মন দিয়ে, যে তিনটা ভেক্টর একই ক্রমে সূচিত, একই ক্রমে সূচিত, তাহলে দেখবা এরকম কিছু একটা দেখো, যে এই যে দেখো এই একটা ভেক্টর, ধরো এই যে এ ভেক্টর, এটা মনে করো আমার বি ভেক্টর, দেখো বি ভেক্টর এটা, আর এটা মনে করো আমার সি ভেক্টর। খেয়াল করবা তিনটা ভেক্টর কি একই ক্রমে না? দেখো এই দেখো এ বি সি তিনটাই কি একই ক্রমে না? এটাকে আমি কি বলতে পারি? ক্লকওয়াইজ বলতে পারি। খেয়াল করবা ক্লকওয়াইজ না এ বি সি, তাহলে এ বি সি তিনটা কি একই ক্রমে না? তাহলে একই ক্রমে যদি তিনটা ভেক্টর থাকে তাহলে তাদের যোগফল, এই যে এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ তিনটা ভেক্টরের যোগফলের মানটা হবে হচ্ছে, মানে যোগফল হবে হচ্ছে 0। তিনটা ভেক্টরের ভেক্টর যোগ হবে কত বলো তো? 0। মনে রাখবা একই ক্রমে যদি তিনটা ভেক্টর কাজ করে, একই ক্রমে, ঠিক আছে, একই ক্রমে যদি সূচিত হয় তিনটা ভেক্টর, তাহলে তিনটা ভেক্টরের ভেক্টর যোগ কত হবে বলতো ভাই? 0 হবে। এটা মনে রাখবা, অর্থাৎ লব্ধিটা শূন্য হবে, লব্ধি। এটাই আমাকে বলছে, এদের লব্ধি কত হবে? লব্ধি 0 হবে। মনে রাখবা একই ক্রমে সূচিত হলে, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখো, এবার এই কোশ্চেনটা, একটি লন রোলার ঠেলা বা টানার সময় এর হাতলের আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, দেখো আমার এত কিছু বলা আছে, ওকে, তাহলে খেয়াল করো এটা, দেখো একটু মন দিয়ে, যে একটি লন রোলার, দেখো একটি লন রোলার ঠেলা বা টানার সময় এর হাতলের আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত বল প্রয়োগ করলে টানা অপেক্ষা সহজ হয়। আচ্ছা যাই হোক, এবার আমরা দেখব যে এক্ষেত্রে ওজন তখন কত কমে। আচ্ছা দেখি আমরা, তো আমরা এখানে একটু দেখি যে টানলে ওজন কমে আর কি, টানলে, ওকে, টানলে ওজন কমে। তাহলে আমি একটু আঁকি, চিত্র আঁকি, খেয়াল করবা। তাহলে এটা হচ্ছে আমাদের লন রোলার, মানে চাকা চিন্তা করবা, এই যে চাকা, এই একটা চাকা, এই চাকার মতন চিন্তা করবা লন রোলার। এখানে একটা হাতল থাকে, এই যে হাতল, হ্যাঁ, এই হচ্ছে আমাদের হাতলটা, বুঝছো? আচ্ছা, এই হাতলে বল প্রয়োগ করা হয়, এই হাতলে, খেয়াল করো, এই হাতলে হচ্ছে এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়, এফ পরিমাণ বল, ঠিক আছে, এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়, এফ পরিমাণ, যেটা কিনা আনুভূমিকের সাথে, খেয়াল করবা, আনুভূমিকের সাথে এক্স অক্ষের সাথে মনে করো 30 ডিগ্রি কোণ প্রয়োগ করা হয়েছে আনুভূমিকের সাথে। আনুভূমিকের সাথে এই এফ বলটা হচ্ছে আমার 30 ডিগ্রি কোণে কাজ করতেছে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে। এই যে এফ পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, যে এই বলটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, ওকে। যার ফলে হচ্ছে এই হাতল, দেখো আমরা এইটুক তো বুঝতে পারলাম, এইটুক যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে এভাবে করে টানা হচ্ছে, হাতল দিয়ে ধরে এভাবে করে টানা হচ্ছে এই চাকাটাকে। এখন কথা হচ্ছে এই এফ ভেক্টরকে আমরা দুইটা উপাংশে ভাঙবো। এফ ভেক্টরকে একটা এক্স অক্ষ বরাবর উপাংশ, দুটো লম্ব উপাংশ আর কি, এফ কস 30 ডিগ্রি, যেদিকে অ্যাঙ্গেল সেদিকে হয় কস, আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। দেখো এই ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে হচ্ছে আমার এফ সাইন 30 ডিগ্রি, দেখো এফ সাইন 30 ডিগ্রি, এটা এক্স অক্ষ বরাবর উপাংশ, এফ কস 30 ডিগ্রি, যার সাথে কোণ তার সাথে হবে কস, আর বাদ বাকিটা হবে সাইন, বাদ বাকিটা হচ্ছে সাইন, অর্থাৎ এফ সাইন 30 ডিগ্রি বাদ বাকিটা, ওকে। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম এই ব্যাপারটা, ওকে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা জানি যে আমি ধরলাম এইটার ভর হচ্ছে তোমার এম, এই লন রোলারের ভর আমি ধরলাম হচ্ছে এম, ওকে, এম ধরলাম, এম। তাহলে আমরা জানি এমজি কাজ করে কোন দিকে? খাড়া নিচের দিকে। এমজি পরিমাণ বল কাজ করে খাড়া নিচের দিকে। আচ্ছা, এমজি পরিমাণ বল কাজ করে হচ্ছে খাড়া নিচের দিকে। আচ্ছা, এখন এই লন রোলারের আপাত ওজন হবে, আপাত ওজন, এই মানে এই লন রোলারটা বা এই চাকাটা যে ওজনটা ফিল করবে, আপাত ওজন, এই লন রোলারের আপাত ওজন যেটা সে ফিল করবে, সে আপাত ওজনটা হবে হচ্ছে তোমার, আপাত ওজন পুরোপুরি এমজি হতো যদি এফ পরিমাণ বল প্রয়োগ করা না হতো। যদি এফ পরিমাণ বল প্রয়োগ করে হাতলটাকে আমি না টানতাম, হাতলটা ধরে এই চাকাটার সাথে যে হাতলটা আছে, হাতলটা ধরে যদি আমি এফ পরিমাণ বল প্রয়োগ না করতাম, তাহলে ওজন শুধু কত হতো? এমজি হতো। কিন্তু বর্তমানে ওজনটা হবে, বর্তমানে আপাত ওজনটা হবে এমজি থেকে এই এফ সাইন থিটা হচ্ছে মাইনাস যাবে, এফ সাইন থিটা পার্থক্য হচ্ছে বিয়োগ যাবে। তাহলে বর্তমানে আপাত ওজন হবে হচ্ছে এমজি মাইনাস কি বলতো, মাইনাস হচ্ছে এফ সাইন 30 ডিগ্রি, মাইনাস হচ্ছে এফ সাইন 30 ডিগ্রি। যদি আমি এফ পরিমাণ বল প্রয়োগ না করতাম, এফ পরিমাণ বল প্রয়োগ না করতাম, তাহলে এফ বল প্রয়োগ না করলে, একটু খেয়াল করতে দেখা যাচ্ছে কিনা, এফ বল প্রয়োগ না করলে, এফ বল প্রয়োগ না করলে তাহলে আমি কি করতো, তাহলে ওজনটা কিন্তু আমার এমজি হইতো, ওজনটা কিন্তু আমার এমজি হইতো। বাট এখন কিন্তু এমজি না, এমজি থেকে কিছু পরিমাণ বাদ যাচ্ছে। কতটুকু বাদ যাচ্ছে বলতো ভাই? এফ সাইন থিটা পরিমাণ বাদ যাচ্ছে। তাহলে কতটুকু বাদ যাচ্ছে? এফ সাইন থিটা পরিমাণ বাদ যাচ্ছে। তাহলে কতটুকু কমছে, কতটুকু কমছে বা কতটুকু কম আমি পাচ্ছি, কতটুকু কম, সেটা কিন্তু আমার যে এফ সাইন থিটা পরিমাণ কম পাচ্ছি, এফ সাইন 30 পরিমাণ কম পাচ্ছি। তো আমার এফ এর মান দেওয়া আছে 19.6, তাহলে 19.6 সাইন 30, দেখবা 19.6 সাইন 30 মানে হচ্ছে 9.8, দেখবা এফ সাইন 30 এর মান হচ্ছে তোমার 19.6 সাইন 30, এটার মান আসবে হচ্ছে 9.8,
এই দেখো কতটুকু কম পাচ্ছি আমি, 9.8 পরিমাণ কম পাচ্ছি। 9.8 পরিমাণ কেজি লিখতে পারো, 9.8 কেজি ওজন কম পাচ্ছি, এই হচ্ছে কথা, ঠিক আছে? বা নিউটন লিখলে ভালো হইতো, এটা আসলে কেজি ওয়েট বললে ভালো হইতো। 9.8 কেজি ওয়েট আর কি, বুঝছো? কেজি ওয়েট হচ্ছে আমার ইয়ার একক, ওজনের একক। যাই হোক, বুঝতে পারছি কিনা বলো? ব্যাপারটাকে আমরা বুঝতে পারলাম কিনা বলো? ব্যাপারটা কতটুকু কম, এইটুকু পরিমাণ কম হবে, এফ সাইন থিটা পরিমাণ কম হবে। কারণ নর্মালি ওজন হচ্ছে এমজি, নর্মালি ওজন যদি এফ পরিমাণ বল প্রয়োগ না করতাম, এফ বল প্রয়োগ করছে বলে এমজি থেকেই যে এফ এমজির বিপরীতে যে মোকাবেলা করতেছে, এমজিকে মোকাবেলা করতেছে, বিপরীতে যে বলটা মোকাবেলা করতেছে সেটা মাইনাস যাবে, সেটাই হবে তার আপাত ওজন। তাহলে কতটুকু মাইনাস গেল এফ সাইন থিটা, অতটুকুই হচ্ছে কম পাওয়া যাবে। তো আমরা নিচে যাই, নিচে নামি, এটা আমরা দেখছি। এটা পারবে, এটা আমি বুঝাই দিচ্ছি, এটা আমি দেখো, এটা আমি বুঝাই দিচ্ছি, দেখো একটু মন দিয়ে। একই ক্রমে এই যে আর এবং কিউ, এটা কিন্তু একই ক্রমে কাজ করতেছে, একই ক্রমে আর ভেক্টর এবং কিউ ভেক্টর কিন্তু একই ক্রমে কাজ করতেছে, একই ক্রমে। দেখো তো পি ভেক্টর কি একই ক্রমে কাজ করে? না, পি কিন্তু উল্টা ক্রমে, দেখো উল্টো দিকে কাজ করতেছে। দেখো এইভাবে হচ্ছে একই ক্রমে, অর্থাৎ ক্লকওয়াইজ ভাবে আর এবং কিউ কাজ করতেছে। যারা একই ক্রমে কাজ করে তাদের তুমি যোগ করবা, আর প্লাস কিউ করবা, এবং বিপরীত ক্রমে যে কাজ করে সমান সমান দিয়ে তাকে তুমি লিখবা, তাকে। এটা হচ্ছে উত্তর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থেলা হলে তোমার এফ সাইন থিটা হলো প্লাস, প্লাস হইতো, ঠিক বলছো না যে একবার প্লাস হইতো থেলা হলে। ওকে, থেলা হলে আমার প্লাস হতো, মনে রাখবা এই জিনিসটা। ওকে, তাহলে গেল আমার এটা। আচ্ছা দেখো, দুটা ভেক্টর এ এবং বি, এদের স্কেলার গুণফল কত? তো এটা জাস্ট ডট গুণ করবা, এ ভেক্টর আর বি ভেক্টরকে ডট করবা, ডট করলে তুমি রেজাল্ট পেয়ে যাবা, এটা একদম সোজা, এটা একদম। দেখো এ ভেক্টর এবং বি ভেক্টরকে ডট করবা, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরকে ডট করলে তুমি যে রেজাল্টটা পাবা সেটাই হচ্ছে তোমার স্কেলার গুণফল, তোমার স্কেলার গুণফল। তাহলে এ ভেক্টরটা লেখো কত, সেটা হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কি বলতো থ্রাইস কে ক্যাপ, এটা হচ্ছে আমার এ ভেক্টরটা। এবং ডট করব, স্কেলার গুণ মানে ডট করা, ডট করব কি বলতো, ডট করব বি ভেক্টর হচ্ছে এইটা। দেখো তো বি ভেক্টর কি কোনো আই আছে? দেখো তো বি ভেক্টর কি কোনো আই আছে? কোনো আই নাই, তাই 0 ইন্টু আই লিখবা। জে আছে, হ্যাঁ জে আছে, প্লাস 4 ইন্টু জে লিখবা, 4 ইন্টু জে। কে আছে? হ্যাঁ মাইনাস কে লিখবা। এই হচ্ছে আমাদের ব্যাপার, দেখো 4j মাইনাস হচ্ছে কে, এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার দেখো তুমি এখান থেকে এ ডট বি বের করবা, তাহলে এ ডট বি বের করবা, খেয়াল করো। তো আই এর সহগ গুণ করবা, এখানে আই এর সহগ গুলো গুণ করো, যে 2 এর সাথে 0 গুণ করবা, তাহলে 2 এর সাথে 0 গুণ করলে 0 আসবে, প্লাস জে এর সহগ গুণ করবা, এখানে 1 আর এখানে জে এর সহগ 4, তাহলে 4 এর সাথে 1 গুণ করবা, 4 একে 4, এই যে 4 একে 4 গুণ করলাম, প্লাস কে এর সহগ গুণ করবা, তাহলে -3 এর সাথে -1 গুণ করবা, তাহলে -3 এর সাথে -1 গুণ করলে হবে হচ্ছে কত, মাইনাসে প্লাস 3 আসবে, তাহলে 4 আর 3 কত, 7, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 7। বুঝছো? খুবই সহজ। ওকে, এই ব্যাপারটা আমরা বুঝলাম। জাস্ট এটা ডট গুণফল, জাস্ট আমরা আই এর সবগুলো গুণ করবো, আই তো না এখানে, জে এর সবগুলো গুণ করবো, দেন কে এর সবগুলো গুণ করে আমরা মানটা বের করতে পারবো। তাহলে এটা গেল। ওকে, এটা তোমরা পারবা, এটা আমি বুঝাই দিয়েছিলাম আগে। আচ্ছা দেখো, এটা আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জে কে হলে নাবলা ডট আর কত হবে? খুব ফেমাস প্রশ্ন এটা। দেখো এটা হচ্ছে আমার নাবলা ভেক্টর, যেভাবে প্রকাশ করা হয় ডেল ভেক্টর, এই যেটাকে বলা হয় নাবলা ভেক্টর বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, এটাকে যেভাবে করে প্রকাশ করা হয় ডেল। এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার ডেল এক্স অফ আই, খেয়াল করবা, ডেল এক্স অফ আই প্লাস ডেল ওয়াই অফ জে প্লাস ডেল জেড অফ কে, জেড অফ কে, এটা হচ্ছে আমার নাবলা মানে, বুঝছো? এই যে নাবলা মানে হচ্ছে আমার এটা নাবলা, এটাকে বলা হয় ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নাবলা। ডেল এক্স অফ আই, ডেল ওয়াই অফ জে, ডেল জেড অফ কি বলতো ভাই, কে, ডেল জেড অফ কে। ওকে, আর এখানে আমার আর ভেক্টর, তাই তো? আর ভেক্টর তো আমরা জানি যে লেখা আছে, আমাদের ডেল ডট আর করতে বলছে, ডেল ডট আর আমাদের করতে বলছে, ঠিক আছে? তাহলে করি আমরা, খেয়াল করো, ডেল ডট আর আমরা করতে বলছে, তাহলে করি আমরা, খেয়াল করো এই জায়গাটায় ডেল ডট আর। তাহলে দেখো একটু মন দিয়ে, তাহলে আমরা ডেল ডট আর আমরা করব। দেখো তাহলে দেখো যে ডেল ভেক্টর নাবলা বলতে পারো, ডট হচ্ছে আমার আর ভেক্টর, এই যে আর ভেক্টর। ডেলটাকে লিখে আমরা ডেল মানে হচ্ছে, মানে যে নাবলা মানে হচ্ছে ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ওয়াই অফ
দেখো ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ, বুঝছো? ডেল ডেল জেড অফ কে ক্যাপ, এটা হচ্ছে আমার নাবলা, এই যে নাবলা, এই নাবলা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এর সাথে আমি ডট করব কাকে? ডট করব হচ্ছে আর ভেক্টরকে ডট করব, আর ভেক্টর। এই আর ভেক্টর হচ্ছে আমার এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, লিখে নাও এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে প্লাস জেড কে, এটা হচ্ছে আমি দেখো আর ভেক্টরটা লিখলাম, বুঝছো? আর ভেক্টর লিখলাম, তাহলে নাবলাকে লিখলাম, এই যে জায়গায় আমি নাবলাকে লিখলাম, নাবলা ডট এই জায়গায় ডট, আর এই জায়গায় হচ্ছে আমার আর ভেক্টর, নাবলা ডট আর, নাবলা ডট হচ্ছে আমাদের আর। ওকে, তাহলে এখন আমরা কেমনে ডট করি আমরা খেয়াল করব। এর যে এই ডট না, নাবলার আয়ের সহগের সাথে এর আয়ের সহগটা গুণ করবা, তাহলে ডেল ডেল এক্স এর সাথে খেয়াল করবা, এই যে ডেল ডেল এক্স এর আয়ের সহগ, এর আয়ের সহগ হচ্ছে এক্স, গুণ করবা প্লাস, দেখো এই নাবলার জে এর সহগের সাথে এর এই যে আর এর জে এর সহগটা গুণ করবা, নাবলার জে এর সহগ হচ্ছে ডেল ডেল ওয়াই, আর এই যে আর এর জে এর সহগ কত ওয়াই, লিখলাম আমরা প্লাস, তারপর খেয়াল করবা নাবলার কে এর সহগের সাথে তোমার আর ভেক্টরের কে এর সহগটা গুণ করবা, নাবলার কে এর সহগ হচ্ছে ডেল ডেল জেড, আর এই আর এর কে এর সহগ হচ্ছে আমার জেড, তাহলে খেয়াল করবা এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে 1, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে 1, জেড কে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে 1, তাহলে 1 + 1 মানে হচ্ছে 3। এই হচ্ছে আমাদের উত্তর। বলো বুঝতে পারছো কিনা? 1 + 1 + 1 মানে হচ্ছে 3। বলো বুঝতে পারছো কিনা এই জিনিসটা? এটাকে বলা হয় নাবলা অপারেটর বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বলে, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বলে নাবলা। আর কে বলা হয় অবস্থান ভেক্টর। এটা মানে হচ্ছে এই যে নাবলা মানে হচ্ছে এই জিনিসটা, বুঝছো? বলো এই ব্যাপারটাকে বুঝতে পারলাম কিনা জানাও। নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল? নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল? তো এক্স অক্ষের সমান্তরাল মানে আসলে কি খেয়াল করবা। এক্স অক্ষের সমান্তরাল দেখো আমাদের এটা বুঝতে গেলে আমাদের একটা ব্যাপার জানতে হবে, একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখো এভাবে করে জানতে হবে ব্যাপারটা। সেটা হচ্ছে দেখো একটা চক্র তোমাকে বুঝতে হবে। চক্র, এই একটা চক্র আমি আঁকলাম, একটা চক্র আমি আঁকবো, খেয়াল করো একটা চক্র আমি আঁকবো, চক্র খেয়াল করো, চক্রটা আমি আঁকার চেষ্টা করি। এটা আমার আই ক্যাপ, দেখো এটা আমার জে ক্যাপ, এটা আমার কে ক্যাপ, খেয়াল করবা এটা আমার কে ক্যাপ, দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা চক্র আঁকবো। এই যে চক্র আমি আঁকতেছি, আই থেকে জে থেকে কে, আর কে থেকে হচ্ছে আমার আই। এই যে দেখো চক্র আমরা আঁকলাম, এটা চক্রটা হচ্ছে আমি ধরো ক্লক ওয়াইজ আঁকলাম, এই যে ক্লক ওয়াইজ ভাবে এটা চক্র আঁকলাম, চক্র, ঠিক আছে? চক্র বরাবর গেলে হচ্ছে প্লাস, আর চক্রের উল্টা বরাবর গেলে হচ্ছে মাইনাস, মনে রাখবা। চক্র বরাবর গেলে প্লাস, আর চক্রের উল্টা বরাবর গেলে হচ্ছে মাইনাস। এই দেখো এটা হচ্ছে চক্র আমি আঁকলাম। আচ্ছা, মনে করো তোমাকে কেউ বের করতে বললো আই ক্রস জে, খেয়াল করবা আই ক্রস জে বের করতে বললো, আই ক্রস জে। হ্যাঁ, তাহলে কি আই থেকে জের দিকে যাবা, আই ক্রস জে মানে আই থেকে জের দিকে যাবা, আই ক্রস জে। তাহলে কি চক্রের সাথে কি মিলে গেল না? তাহলে এটা হবে হচ্ছে তোমার প্লাস কে, হবে বাদ বাকিটা আমার কি বলতো প্লাস কে হয়ে গেল, প্লাস কে হয়ে গেল। তারপর মনে কর তোমাকে কেউ বললো না তুমি জে ক্রস আই করবা, জে ক্রস আই, খেয়াল করবা জে ক্রস কে করবা। মনে করো তুমি জে ক্রস কে করতে চাচ্ছ, জে ক্রস কে, তাহলে জে ক্যাপ ক্রস কে ক্যাপ, খেয়াল করবা জে ক্যাপ ক্রস হচ্ছে কে ক্যাপ করবা, তাহলে জে ক্রস কে কি হবে, জে ক্রস কে হবে বাদ বাকিটা। দেখো তো এর সাথে কি মিলতেছে, চক্রের সাথে কি আমার যাওয়াটা মিলতেছে। জে থেকে আমি কে বরাবর যাচ্ছি, আমি যাচ্ছি জে থেকে কে বরাবর, আমার যাওয়া আর চক্রটা কিন্তু মিলে যাচ্ছে, হবে মিলতেছে মানে প্লাস, হবে বাদ বাকি হচ্ছে আমাদের আই ক্যাপ, লিখলাম আমরা। তারপর মনে করো তোমার মন চাইলো কে ক্রস আই করবো আমরা, কে ক্রস আই, তাহলে খেয়াল করবা কে ক্রস আই করবো, কে ক্রস আই মানে আমি যাচ্ছি কে থেকে আই এর দিকে, কে ক্রস আই করবো, তাহলে খেয়াল করবা কে ক্রস হচ্ছে আমরা আই করবো, কে থেকে আমরা আই এর দিকে যাবো, তাহলে কে থেকে আমরা আই এর দিকে যাচ্ছি, তাহলে উত্তরটা কি হবে বাদ বাকিটা। তাহলে বাদ বাকি আমার কি বলতো ভাই, বাদ বাকিটা হচ্ছে আমার জে ক্যাপ। আমি কিন্তু দেখো আমি কে থেকে আই বরাবর যাচ্ছি, আমার যাওয়া চক্রের ডিরেকশন কিন্তু একই, তাই কি হচ্ছে প্লাস। বাট আমি যদি এমন করতাম, মনে করো আমি মনে করে বললাম কে ক্রস জে, আমি বললাম কে ক্রস জে, কে থেকে জে এর দিকে যাবো, কে ক্রস জে, মনে করো আমি বললাম কে ক্যাপ ক্রস হচ্ছে জে ক্যাপ বললাম আমরা, কে ক্রস জে বললাম, কে ক্রস জে হবে বাদ বাকিটা, কে ক্রস জে, কে ক্রস জে হবে বাদ বাকিটা, যে কে থেকে আমি জে এর দিকে যাচ্ছি, কে ক্রস জে হবে বাদ বাকিটা কথা বলতো আমাদের আই, কিন্তু এটা হবে মাইনাস। কেন মাইনাস? কারণ আমি যে আমি চক্রের বিপরীতে যাচ্ছি, কে থেকে জে কিন্তু আমার এই চক্রের বিপরীতে, আমি যাচ্ছি কে থেকে জে এর দিকে, বাট আমার চক্র এই দিকে বাম দিকে বিপরীতে বলে আমার হবে হচ্ছে মাইনাস হবে বাদ বাকিটা মানে মাইনাস আই।
আমি যদি এমন করতাম, খেয়াল করবা, আমি যদি এমন করতাম আই ক্রস কে করতাম, আই ক্রস কে মানে আই থেকে কে এর দিকে যাচ্ছে, আই ক্রস কে, মনে করো আমি বললাম আই ক্রস কে, আই ক্রস কে খেয়াল করবা, আই ক্রস কে খেয়াল করবা, আই ক্রস কে, আমি যদি আই থেকে কে এর দিকে যেতাম আই ক্রস কে, তাহলে আই ক্রস কে সমান কত হতো, আই ক্রস কে, আমি যাচ্ছি আই থেকে কে এর দিকে, চক্রের বিপরীতে যাচ্ছি, তাই মাইনাস, মাইনাস হবে বাদবাকিটা মানে কি বলতো ভাই, বাদবাকিটা মানে জে ক্যাপ। মনে থাকবে ব্যাপারটা এইটুকু, এইটুকু মনে থাকলে এই ম্যাথটা পারবা। ও হ্যাঁ, থ্যাংক ইউ হিমেল ভাই। এইটুকু বুঝলে আমরা আসলে এই ম্যাথটা পারবো ইনশাল্লাহ। এই ম্যাথটা এইটুকু তুমি যদি বুঝে থাকো তাহলে খেয়াল করো একটু মন দিয়ে, এই জায়গায় তাহলে কি হবে দেখো, এই জায়গাটায় কি হবে দেখো, এই জায়গাটায় যেটা হচ্ছে যে আমাদের এই দেখো আই ক্রস জে, এই দেখো আই ক্রস জে মানে কি বলতো, আই ক্রস জে তোমাকে দেখাচ্ছিলাম, আই ক্রস জে মানে আসলে কে ক্যাপ, এই যে আই ক্রস জে, আই ক্রস জে মানে আসলে কে ক্যাপ, লিখলাম কে ক্যাপ, আই ক্রস জে ক্রস, এই যে কে ক্যাপ, আই ক্রস জে মানে কে ক্যাপ, ক্রস হচ্ছে জে ক্যাপ, এই যে দেখো ক্রস হচ্ছে জে ক্যাপ ক্রস। আবার কে ক্রস জি মানে কি, কে ক্রস জে, কে ক্রস জে মানে কি, কে থেকে জে এর দিকে যাচ্ছ, কে ক্রস জে, কে ক্রস জে মানে হচ্ছে কি বলতো কে জে, দেখো কে ক্রস জে আমরা আঁকি আমরা আই জে কে, কে ক্রস জে, কে থেকে জে এর দিকে যাচ্ছ মানে উল্টা ভাবে, তাহলে মাইনাস আই, তাহলে কে ক্রস জে মানে আসলে মাইনাস আই ক্যাপ। আচ্ছা আই ক্যাপ বলো বা মাইনাস আই ক্যাপ বলো, আই ক্যাপ বলো বা মাইনাস আই ক্যাপ বলো, এই আই ক্যাপ এটা কি আমার এক্স অক্ষর বরাবর না, এক্স অক্ষের ঋণাত্মক দিকে না, এক্স অক্ষের ঋণাত্মক দিক মানে কি, এক্স অক্ষের সমান্তরাল তো, তাই না, এক্স অক্ষের ঋণাত্মক দিক, দেখো এই যে আমার এক্স অক্ষ, এটা আমার এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা আমার এক্স অক্ষের ঋণাত্মক দিক, বুঝছো, এক্স অক্ষের ঋণাত্মক দিক, এক্স অক্ষের ঋণাত্মক দিক, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আমার এই মাইনাস আই ক্যাপটা কাজ করে, মাইনাস আই ক্যাপটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে কাজ করে, যে মাইনাস আই ক্যাপটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে কাজ করে। আর প্লাস আই ক্যাপটা খেয়াল করবে, প্লাস আই ক্যাপটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে কাজ করে, প্লাস আই ক্যাপটা এক্স অক্ষের ধনাত্মক দিকে কাজ করে। যাই হোক এই মাইনাস আই ক্যাপ কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিক বা এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের সমান্তরালে কাজ করে, তাই আমার কি বলতো, তাই হচ্ছে আমার এই গ নাম্বারটা হবে আমাদের উত্তর, এক্স অক্ষ বরাবর কাজ করে বা এক্স অক্ষের সমান্তরালে কাজ করে, এই জন্য আমার হচ্ছে কি বলতো গ নাম্বারটা। তারপরে এটা খেয়াল করবে খ নাম্বার, কেননা আই ক্রস জে, আই ক্রস জে মানে হচ্ছে কে, খেয়াল করবা আই ক্রস জে মানে হচ্ছে কে, আই থেকে জে, আই ক্রস জে মানে কে, আবার কে ক্রস কে, দেখো এটা মন দিয়ে যে আই ক্রস জে, এই আই ক্রস জে মানে আসলে কে, এখান থেকে খেয়াল করবে যে কে ক্যাপ, আই ক্রস জে মানে কে ক্যাপ, আবার কে ক্যাপের সাথে ক্রস হচ্ছে কে ক্যাপ, কে ক্যাপের সাথে কে ক্যাপ ক্রস করলে অ্যান্সার হবে শূন্য, আই ক্যাপের সাথে খেয়াল করবা আই ক্যাপের সাথে আই ক্যাপ ক্রস করলে অ্যান্সার হয় হচ্ছে শূন্য, জে ক্যাপের সাথে জে ক্যাপ ক্রস করলে অ্যান্সার হয় হচ্ছে শূন্য, একে একে গুলার অ্যান্সার কত হয় বলতো, অ্যান্সার 0 হয়, মনে রাখবা এটা। আমরা আশা করি এইটুকু বুঝতে পারছি, এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি, এইটুকু ঠিক আছে। এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে ব্যাপারগুলো, ঠিক আছে। নেক্সট ম্যাথে গেলাম। আচ্ছা এই কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন, যে যদি সি ভেক্টর ইকুয়াল টু এ ক্রস বি এবং ডি ভেক্টর ইকুয়াল টু বি ক্রস এ হয়, তাহলে সি এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে। দেখো তো আমরা একটু একটা ব্যাপার আঁকি, খেয়াল করবা, একটা টেবিল আঁকি আমরা, টেবিল, এই হচ্ছে আমাদের টেবিল, দেখো একটা টেবিল আমি ড্র করার চেষ্টা করি, এই হচ্ছে আমাদের একটা টেবিল, মোটামুটি করে আমরা ড্র করার চেষ্টা করি, যারা থিওরি পড়ছো তারা এই জিনিসগুলো একদম সহজেই বুঝবা, থিওরি যারা পড়ছো। দেখো তো এই যে আমাদের টেবিল, দেখো এই যে টেবিল, তো টেবিলের উপর মনে করো দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টর এ এবং বি, দুটো ভেক্টর মনে করো টেবিলের উপর আছে, এ এবং বি মনে করো দুটো ভেক্টর টেবিলের উপর আছে। এই দেখো এ একটা ভেক্টর, এই যে এ একটা ভেক্টর, এই যে এ ভেক্টর, আর এটা মনে করো আমাদের বি ভেক্টর, খেয়াল করো এই যে এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এ এবং বি দুটো ভেক্টর টেবিলের উপর আছে, এ এবং বি। তো তুমি যদি এ ক্রস বি করো, এ ক্রস বি, এ ক্রস বি, তুমি যদি এ ক্রস বি করো, এ ক্রস বি, তাহলে এ ক্রস বি করলে তোমার উত্তর হবে হচ্ছে সি ভেক্টর, তাই না, এ ক্রস বি দুটা ভেক্টরকে ক্রস গুণ করলে রেজাল্ট হিসেবে একটা ভেক্টর পাওয়া যায়, তাকে আমরা কি বললাম, সি ভেক্টর বললাম। এ ক্রস বি করলে যে এ এবং বি কে তুমি যদি ক্রস গুণ করো, এ ক্রস বি, তাহলে উত্তর পাবা কি সি। তখন তুমি ডান হাতে নিয়ম যাবা, এ থেকে বি এর দিকে হাত ঘোরাবা, এ থেকে বি এর দিকে, কারণ এ ক্রস বি করতেছো, তো এ থেকে বি এর দিকে হাত ঘোরালে তুমি দেখবা, এ থেকে বি এর দিকে হাত ঘোরালে তুমি দেখবা যে নতুন ভেক্টর পাবা সি ভেক্টর, সেটা পাবা হচ্ছে তল বরাবর উপরের দিকে, তাহলে খেয়াল করবা এটা পাবা হচ্ছে তুমি সি ভেক্টরটা, দেখো সি ভেক্টর তুমি পাবা হচ্ছে এই বরাবর তল বরাবর উপরের দিকে তুমি সি ভেক্টরটা পাবা। এটা হচ্ছে আমার দেখো বা এই যে তোমার টেবিল, যেই টেবিলে আছে এ এবং বি, যে টেবিলে আছে সেই টেবিলের সাথে লম্ব বরাবর, খেয়াল করবা টেবিলের সাথে লম্ব বরাবর তুমি পাবা হচ্ছে সি ভেক্টরটা, এই দেখো এটা পাবা তুমি সি ভেক্টরটা পাবা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে তোমার সি ভেক্টরটা। এ ক্রস বি তুমি যদি করো, এ ক্রস বি, আর তুমি যদি উল্টাটা করো, তুমি যদি বি ক্রস এ করো, বি ক্রস এ,
তাহলে বি ক্রস এ করলে মনে করো তুমি যে উত্তর হিসেবে যে ভেক্টরটা পাবা সেই ভেক্টরটাকে আমি ধরলাম হচ্ছে ডি ভেক্টর। বি ক্রস এ তুমি যদি করো বি থেকে এর দিকে, তাহলে উত্তর হিসেবে যে ভেক্টরটা পাবা, রেজাল্ট হিসেবে যে ভেক্টরটা পাবা সেটা আমি ধরলাম ডি ভেক্টর। তা ডি ভেক্টরটা কিভাবে আঁকতে হবে খেয়াল করবা। ডি ভেক্টর, ডি ভেক্টরটা হবে হচ্ছে জাস্ট লাইক দিস। এই যে দেখো তল বরাবর নিচের দিকে, টেবিল বরাবর নিচের দিকে, এটা হবে আমার কি বলতো ভাই, এটা হবে আমার হচ্ছে ডি ভেক্টরটা। বুঝতে পারছো ব্যাপারটা? ডি ভেক্টরটা এ ক্রস বি করলে তুমি যে রেজাল্ট হিসেবে যে ভেক্টরটা পাবা সেটা হবে সি ভেক্টর। সি ভেক্টর সেটা হবে এ এবং বি যেই তলে, তাহলে তলের সাথে বলতো লম্ব বরাবর উপরের দিকে, এ আর বি যেই তলে, তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে সি ভেক্টর। আর বি ক্রস এ করলে নতুন যে ভেক্টরটা পাবা, নতুন যে ভেক্টরটা দ্যাট ইজ ডি ভেক্টর, সেটা হবে হচ্ছে আমার তল বরাবর ভিতরের দিকে। তাহলে আমাকে বের করতে বলছে সি ভেক্টর আর ডি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। বলতো সি ভেক্টর আর ডি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বলতো? সি আর ডি ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি না বলতো? 180 ডিগ্রি না সি এবং ডি এর মধ্যবর্তী কোণ? এটা কিন্তু রাখো যে সি ভেক্টর আর ডি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু আমার পুরোপুরি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এটা আমাকে বের করতে বলছে। দেখো 180 ডিগ্রি, বলো বুঝতে পারছি? এই ব্যাপারটা কেন বুঝতে পারলাম? এই ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ, সবসময় বাম হাতে নিয়ম, বাম হাতে নিয়ম ক্লাস। এটা তো থিওরিতে দেখাইছি, এখন এগুলো এখানে দেখাতে গেলে তো অনেক টাইম লাগবে। বি থেকে এর দিকে হাত ঘোরাবা, বি ক্রস এ মানে বি থেকে এর দিকে হাত ঘোরাবা, নিচের দিকে হবে। এগুলো থিওরিতে ক্লিয়ার না থাকলে কিন্তু এই সৃজনশীল পরীক্ষায় ভালো করতে পারবা না, বুঝছো? এগুলো কেন ভাই, কেন উপরের দিকে হলো, কেন নিচের দিকে হলো, এগুলো তো তোমার থিওরি ক্লাসে ক্লিয়ার না থাকলে কিন্তু তুমি সৃজনশীল উত্তর করতে পারবা না। ঠিক আছে? এ ক্রস বি, যে এ থেকে সির দিকে হাত ঘোরাবা উপরের দিকে হবে, এ থেকে সির দিকে। ব্যাপারটা হচ্ছে এরকম যে, তাও দেখাচ্ছে যে এটা আমার এ, এটা আমার বি, এ আর বি এরকম মনে করা আছে, এ আর বি, এই যে এটা আমার এ, এটা আমার বি, এটা আমার এ, এটা আমার বি। এ থেকে বির দিকে হাত ঘোরালে সি হবে আমার উপরের দিকে। ঠিক আছে? এটা তুমি থিওরি ক্লিয়ার করে নিবা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার করে নিবা, নাহলে কিন্তু তুমি সৃজনশীলে একদম ধরা খেয়ে যাবে একদম। এটা নিয়ে আমি 1.5 ঘন্টা পড়াইছি, 1.5 ঘন্টা। ঠিক আছে? এটা নিয়ে 1.5 ঘন্টার বড় ক্লাস, কেমনে হাত ঘুরায়। যাই হোক, এ এবং বি কে বিপ্রতীপ ভেক্টর বলা হবে যখন, মনে রাখবা বিপ্রতীপ ভেক্টর মানে হচ্ছে 1/, মানে জাস্ট মনে রাখবা, এটা যদি 5 হয় আরটা হবে 1/5, এটা যদি 10 হয় আরটা হবে 1/10, এইরকম। তাহলে খেয়াল করবা, এই যে 4 হলে আরটা হবে 1/4, এটা কিন্তু হবে না, এটা কিন্তু বিপ্রতীপ ভেক্টর না, এটা কিন্তু বিপ্রতীপ ভেক্টর না। 8 হলে হতে হবে 1/8, এটা কিন্তু বিপ্রতীপ ভেক্টর না। 4 হলে হবে হচ্ছে 1/4, এটা কিন্তু বিপ্রতীপ ভেক্টর না। কিন্তু খেয়াল করো, এই দেখো 4 হলে কিন্তু এটা হচ্ছে 1/4, খেয়াল করছো? 4i, এটা হচ্ছে 1/4i। এরা পরস্পর বিপ্রতীপ ভেক্টর, এই যে এ এবং বি এরা পরস্পর বিপ্রতীপ ভেক্টর। ঠিক আছে? মনে করো যে এ একটা ভেক্টর, এই যে এ ভেক্টর, খেয়াল করবা এটা আমার এ ভেক্টরটা। এই এ ভেক্টর যদি আমার তোমার 4i হয়, 4i হয় এ ভেক্টর, তাহলে বি ভেক্টর হবে হচ্ছে তোমার, যে দেখো এই যে এইটুকু ছোট হবে, ছোট বি ভেক্টরটা, সেটা হবে তোমার হচ্ছে এটার উল্টা, মানে রিভার্স, মানে 1/something, 1/4 অফ কি বলতো, 1/4 অফ 5। তাহলে এরা পরস্পর হচ্ছে বিপ্রতীপ ভেক্টর বলে এগুলোকে। ওকে, উল্টো হবে, মনে করো এটা যদি হয় 10 জে ক্যাপ, আর হবে উল্টা 1/10 জে ক্যাপ, তাহলে এরা পরস্পর বিপ্রতীপ ভেক্টর। মনে থাকবে ব্যাপারটা? উল্টা আর কি, বুঝছো? 1/, রিভার্স আর কি, 1/1/1/1/1/, করতে হবে। ঠিক আছে? 1/, যাই হোক, তো গেল আমাদের এটা। এটা মনে রাখবা, এ এবং বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি। মানে তোমার যদি এখানে কয়েকটা ব্যাপার তোমাকে মনে রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে, তোমার কাছে মনে করো দুটো ভেক্টর আছে, এই একটা ভেক্টর ধরো, মনে করো এটা আমাদের এ ভেক্টর, হ্যাঁ এ ভেক্টর, আর মনে করো এটা হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর, ধরো বি ভেক্টর। দেখো এটা আমাদের বি ভেক্টর, হ্যাঁ এ এবং বি দুটো ভেক্টর। এরা সামান্তরিকে দুটো কর্ণকে নির্দেশ করতেছে, কর্ণ ভেক্টরকে নির্দেশ, সরি দুটো সন্নিহিত বাহু ভেক্টরকে নির্দেশ করতেছে। এখন এদের দিয়ে তুমি যদি একটা সামান্তরিক অঙ্কন করো, মনে করো এ এবং বি ভেক্টর, এই দুটো ভেক্টর দিয়ে তুমি একটা সামান্তরিক তৈরি করলা, এই যে সামান্তরিক গঠন করলা, সামান্তরিক তৈরি করলা। তুমি চাচ্ছ এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে, তুমি চাচ্ছ এই সামান্তরিকের ক্ষেত্রফল বা এরিয়া বের করতে, এরিয়া, এই ক্ষেত্রফল বা এরিয়া মনে করো তুমি বের করতে চাচ্ছ এই সামান্তরিকের ক্ষেত্রফল। তো তুমি কি করবা জানো? তুমি যদি সামান্তরিকের দুইটা ইয়া জানো, দুইটা কর্ণ ভেক্টর, সরি দুইটা সন্নিহিত বাহু ভেক্টর জানো, দুইটা সন্নিহিত বাহু ভেক্টর, সন্নিহিত বাহু ভেক্টর, এবং সেটা দিয়ে তুমি যদি একটা সামান্তরিক তৈরি করো, তাহলে এই সামান্তরিকের এরিয়া হবে জাস্ট হচ্ছে এ ক্রস বি এর তুমি মান বের করবা, এ ভেক্টর আর বি ভেক্টরকে ক্রস করবা, ক্রস করে এর মানটা বের করবা, আর কিছুই না। এ এবং বি কে ক্রস করে এর ভ্যালু বা মানটা বের করবা। ঠিক আছে? আর যদি এমন হয় যে, যদি আমাদের দুইটা ভেক্টর সামান্তরিকের দুটা কর্ণ নির্দেশ করে, মানে যদি এমন হয়, মনে করো এ একটা সামান্তরিক, দেখো খেয়াল করবা এ একটা সামান্তরিক,
এই সামান্তরিকের দুইটা দেখো কর্ণ ভেক্টর যদি তুমি জানো, কর্ণ ভেক্টর খেয়াল করবা, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের দুইটা কর্ণ ভেক্টর মনে করো তুমি জানো, এটা একটা কর্ণ ভেক্টর খেয়াল করবে, যে দেখো এই যে এটা একটা কর্ণ ভেক্টর খেয়াল করবা, এটা একটা কর্ণ ভেক্টর, এই যে এই লাল কর্ণ ভেক্টর, আর এটা মনে করো আর একটা কর্ণ ভেক্টর খেয়াল করবা, এই যে দেখো এটা হচ্ছে আমার নীল কর্ণ ভেক্টর। খেয়াল করো, লাল কর্ণ ভেক্টরকে আমি ধরলাম পি ভেক্টর, লাল কর্ণ ভেক্টরকে, আর এই নীল কর্ণ ভেক্টরকে, ব্লু কর্ণ ভেক্টরকে আমি ধরলাম হচ্ছে মনে করো কিউ ভেক্টর। যদি এরকম যদি দুটো কর্ণ ভেক্টর জানো, কর্ণ ভেক্টর, তাহলে এই সামান্তরিকে যদি তুমি ক্ষেত্রফল বের করতে চাও, ক্ষেত্রফল বা এরিয়া বের করতে চাও, সামান্তরিকের ক্ষেত্রফল এরিয়া বের করতে চাও, তাহলে ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণ ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মান আর কি। এই পি আর কিউকে ক্রস করবা, ক্রস করার পর ভ্যালু বের করবা, তার সাথে হাফ গুণ করলে তুমি এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারবা। আর ত্রিভুজ যদি হয়, ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে এইটা ফর্মুলা মুখস্থ করবা। না বুঝতে পারলে বলবা কিন্তু, হ্যাঁ, না বুঝতে পারলে আমি দেখাই দিব, না বুঝতে পারলে, হ্যাঁ, না বুঝতে পারলে কিন্তু বলে ফেলবা। তাহলে গেল এটা। না না, এবার দেখো কি বলছে, এ ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ওয়াই অক্ষ বরাবর এর উপাংশের মান 3 একক হলে এক্স অক্ষ বরাবর এর উপাংশের মানটা কত হবে? তাহলে খেয়াল করবা, খুব সুন্দর একটা ম্যাথ এবং খুব ফেমাস একটা ম্যাথ। দেখো, হ্যাঁ, সব ভেক্টর ক্লাসে আমি দেখাইছি। দেখো, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল এ ভেক্টরটা, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক হলে এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা কত হবে? দেখো, এটা আমাদের এ ভেক্টর, এই যে এ ভেক্টর, মনে করো এটা আমাদের এ ভেক্টর, খেয়াল করবা, এই যে আমাদের এ ভেক্টরটা লিখলাম আমরা, এ ভেক্টরটা। তাহলে এখন দেখবা যে এক্স অক্ষের সাথে, এই যে এক্স, এটা আমার এ ভেক্টরকে দুটো উপাংশে ভাঙা যায়, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ, আর একটা মনে করো হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। দেখো, দুইটা উপাংশে ভাঙা যায়, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ, আর একটা কি বলতো ভাই, ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তো আমি ধরলাম এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করে, আমি ধরলাম এই যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করে, এই দেখো 30 ডিগ্রি, এই উপাংশটা এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে হচ্ছে আমার এ কস 30 ডিগ্রি, এ কস 30 ডিগ্রি, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে হচ্ছে আমার এ সাইন, কি বলতো, এ সাইন হবে হচ্ছে আমার 30 ডিগ্রি, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে হচ্ছে আমার এ সাইন 30 ডিগ্রি হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাদের কি বলছে, দেখো আমাদের বলছে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে 3 একক, ওয়াই অক্ষ বরাবর, এই ওয়াই অক্ষ বরাবর উপাংশ এ সাইন 30 ডিগ্রি, এর মানটা হচ্ছে তোমার 3। তাহলে এর মানটা যদি 3 হয়, তাহলে এখান থেকে খেয়াল করবা এ ভেক্টরের মান বের করতে পারবো। এ ভেক্টরের মান হবে হচ্ছে আমার 3 ডিভাইড বাই কি বলতো, 3 ডিভাইড বাই সাইন 30 ডিগ্রি। তাহলে এর মানটা পেয়ে গেলাম 3 ডিভাইড বাই সাইন 30। তাহলে এখন তুমি কি করবা, সাইন 30 মানে হাফ, হাফ 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 6। তাহলে এর মান আসবে কত বলতো, এর মান পেয়ে গেলাম হচ্ছে 6। আমাকে বের করতে বলছে এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা কত, এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা কত। এক্স অক্ষ বরাবর এর মান হচ্ছে আমার 6 বসালাম, cos 30 ডিগ্রি, তাহলে 6 cos 30 মানে কত, cos 30 মানে মেবি 1/√2, তাহলে মেবি হচ্ছে 1/√2, তাহলে 6 cos 30 দেখো কত হয়, এখানে √3/2, cos 60 মানে হচ্ছে √3/2 না, √3/2, তাহলে কাটাকাটি করলে আমার হবে হচ্ছে 3√3 না, 3√3, হ্যাঁ 3√3, তাহলে 3√3 হবে আমার উত্তর। cos 30 হচ্ছে √3/2, তাই কাটাকাটি করলে আমার হবে 3√3, তাহলে 3√3 হবে আমার উত্তর। এই দেখো 3√3, লিখে নাও, লিখে নাও, বলো এটা কি বুঝতে পারছি? নেক্সট ক্লাসে, নেক্সট ম্যাথে যাবো, নেক্সট ম্যাথে। এই যে এটা ভেক্টর, এ ভেক্টরকে দুটো উপাংশে ভাঙছে, একটা এ কস আর একটা এ সাইন, এই যে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হবে কস, এ কস থিটা, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হবে কস, এ কস থিটা, বাদ বাকিটা হবে সাইন, এ সাইন থিটা। বুঝতে পারছো? এখান থেকে আমার এই যে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান দেওয়া আছে 3, এই যে 3 দেওয়া আছে, মানে এ সাইন 30 মান দেওয়া আছে 3, তাহলে এখান থেকে এ বের করছি, এ ভেক্টরের মান বের করছি, এ ভেক্টরের মান, তাহলে এখানে এই মানটা বসাইছি, এর জায়গায় 6 বসাইছি, তাহলে এখানে এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা বের করতে পারছি। ওকে, একদম ইজি, এগুলা সবই ইজি, এখানে কোনো কিছু কঠিন কিছু নাই। আচ্ছা, এটা খুব মজার ম্যাথ। দেখো কোন ভেক্টরটা, এই যে কোন ভেক্টরটা এটার উপর লম্ব, এটা দেখেই বলা যায়, কিভাবে দেখো, আমরা জানি এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ পরস্পর লম্ব না, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ পরস্পর লম্ব না। তাহলে খেয়াল করবা, এরা এখানে আই আর জে আছে, আই মানে এক্স অক্ষকে নির্দেশ করে, জে মানে ওয়াই অক্ষকে নির্দেশ করে, জে মানে ওয়াই অক্ষ। তাহলে খেয়াল করো, তাহলে কে হচ্ছে জেড অক্ষকে নির্দেশ করে, কে, তাহলে যেখানে কে আছে সেটা জেড অক্ষ, তাহলে এখানে কি কে আছে, এখানে কি কে আছে না, এখানে কে নাই, এখানে কি কে আছে, এখানে কে আছে না, এখানে কে নাই,
এখানে কি কে আছে, এখানে কি কে আছে না, এখানে কে নাই, তাহলে কে কোনখানে আছে, কে আছে এই জায়গায়, কে, তাহলে কে আছে এই জায়গাতে, এটা হবে উত্তর। কারণ কে আমার কোন অক্ষ, কে আমার হচ্ছে জেড অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে লম্ব, লম্ব এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে লম্ব কে, লম্ব হচ্ছে জেড অক্ষ, তাই 5K। বলো বুঝতে পারছি ব্যাপারটা? এই যে আই মানে এক্স অক্ষ, জে মানে ওয়াই অক্ষ, আমাকে বলছে এদের উপর লম্ব অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপর দুজনের উপরই লম্ব কে, জেড অক্ষ, জেড অক্ষ মানে কে ক্যাপ। থ্যাংক ইউ ফারহানা হোসেন, তোমার নাম আমার নাম একই রকম। ওকে, ফারহানা নামে অনেক স্টুডেন্ট আমার এখানে ভর্তি আছে, ফারহানা নামে। আচ্ছা, এটা মনে রাখবা, দুটি ভেক্টর মেডিকেলে আসতে পারে, শীর্ষবিন্দু আর পাদবিন্দু একই হলে ভেক্টরটাকে নাল ভেক্টর বলে। মানে মেইনলি আসলে খেয়াল করবা, এই যে আমার এই যে এটা ভেক্টর, এটাকে বলা হয় শীর্ষবিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু, আর এই পয়েন্টটাকে বলা হয় পাদবিন্দু, এই পয়েন্টটাকে বলা হয় পাদবিন্দু, পাদবিন্দু। যদি শীর্ষবিন্দু আর পাদবিন্দু একই হয়, একই, তাহলে ওটাকে বলা হয় শূন্য ভেক্টর। তাহলে শীর্ষবিন্দু এবং পাদবিন্দু যদি একই হয়, তাহলে ওই ভেক্টরটাকে বলা হয় শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, মনে রাখবা এটা, ডেন্টালেও আসছিল। এনিওয়ে, আচ্ছা এখানে খেয়াল করবা, ওসি ভেক্টর নিচের কোনটা, ওসি ভেক্টরটা খেয়াল করো, ওসি ভেক্টরের নিচের কোনটা, ওসি। তো এটা না একটু ইয়ে থেকে বলা যায়, একটু কমন সেন্স থেকে একটু বলা যায়, একটু যদি আমি চিন্তা করি হালকা করে। তো দেখো এটা একটু চিন্তা করি, ওসি আমাদের এখানে এটাকে বলতেছে এক্স অক্ষ, যেটাকে বলতেছে এক্স অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষ, এটাকে বলতেছে ওয়াই অক্ষ কোশ্চেনে, এটাকে বলতেছে ওয়াই অক্ষ, আর এই পাশটাকে বলতেছে হচ্ছে জেড অক্ষ। খেয়াল করবা, এই পাশটাকে বলতেছে জেড অক্ষ, এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, আর এই পাশটাকে বলতেছে জেড অক্ষ। হ্যাঁ, তাহলে আমি একটু এই পাশে একটা মেঝে আমি ড্র করলাম, খেয়াল করবা, এই যে মেঝে ড্র করলাম, মেঝে দেখো তো, আমি এক্স অক্ষ থেকে একটা লাইন টানলাম, এক্স অক্ষ থেকে এরকম টানলাম, দেখো তো মন দিয়ে, এক্স অক্ষ থেকে এরকম টানলাম, আবার ওয়াই অক্ষ থেকে এরকম টানলাম, ঠিক আছে, ওয়াই অক্ষ থেকে এরকম টানলাম। তাহলে এই যে তলটা, এই তলটাকে আমরা বলবো হচ্ছে যে এই যে তল, এই তলটাকে আমরা বলবো হচ্ছে এক্স ওয়াই তল, এক্স ওয়াই, এই তলটাকে আমরা বলবো হচ্ছে এক্স ওয়াই তল। বুঝতে পারছো ব্যাপারটা, এক্স ওয়াই। তারপরে খেয়াল করো, আমি এখান থেকে একটা, এখান থেকে মনে করো একটা এরকম রেখা টানলাম, জেড থেকে, খেয়াল করবা, জেড থেকে আমি একটা এরকম দাগ দিলাম, আর ওয়াই থেকে আমি এটা এরকম দাগ দিলাম, খেয়াল করবা, ওয়াই থেকে আমি এরকম একটা দাগ আমি দিলাম, ওয়াই থেকে এরকম একটা দাগ দিলাম, ওয়াই থেকে দেখো, জেড থেকে দাগ দিলাম একটা, জেড থেকে এরকম একটা লম্ব টানলাম, এরকম একটা জেড অক্ষের সাপেক্ষে লম্ব টানলাম, ওয়াই অক্ষের সাপেক্ষে আমি লম্ব টানলাম। এই যে তলটা, এই তলটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়াই জেড তল। খেয়াল করবা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়াই জেড তল, মনে রাখবা, ওয়াই জেড তল। এই যে তলটা, এটা এখন জেড অক্ষের সাপেক্ষে এরকম টানলাম, এই যে তলটা, মানে এই যে এখানে যে তুমি তল পাচ্ছ লাল কালারের, এই তলটাকে বলতে পারো তুমি যে দেখো জেড আর ওয়াই মিলে, জেড আর ওয়াই এর মাঝখানে যে তলটা, যে ওয়াই আর জেড এর, এটাকে বলতে পারো হচ্ছে ওয়াই জেড তল, ওয়াই জেড তল, মনে রাখবা। হ্যাঁ, ওয়াই জেড তল। তারপরে খেয়াল করো, এখান থেকে আমরা জেড থেকে একটা লম্ব টানতেছি, লম্ব, এটা লম্ব বোঝা যাচ্ছে না আসলে, 3D চিত্র তো, লম্ব বা জেড থেকে আমি একটা এরকম করে, এটা কিন্তু লম্ব আর কি, হ্যাঁ, মানে এটা হচ্ছে এরকম করে বের করতেছি, জেড থেকে আমি লম্বটাই বাইরের থেকে বের করতেছি। আসলে এই এক্স অক্ষটা হচ্ছে এভাবে কাজ করতেছে, বুঝছো, এক্স অক্ষটা এভাবে কাজ করতেছে, এভাবে তুমি চিন্তা করতে পারো, এভাবে দেখো, এই যে এইখানে একটা তল তুমি চিন্তা করতে পারো, এই যে এই বরাবর তল তুমি চিন্তা করতে পারো, এই বরাবর, বুঝছো, এই যে এই বরাবর তল, এই যে এই সাইডে এটা, ঠিক আছে। তো যাই হোক, এটা তো 3D ফিগার আঁকাটা খুব টাফ, নর্মালি করে রাখতেছে। দেখো জেড অক্ষ থেকে একটা তুমি লাইন টানলে, জেড অক্ষ থেকে লম্ব, এটা লম্ব আসলে দেখে বোঝা যাচ্ছে না, লম্ব। আর এই দেখো এই এক্স অক্ষ থেকে তুমি একটা লাইন তুমি টানলে, যে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর, দেখো এই বরাবর, দেখো এই যে এই বরাবর, এই বরাবর। এটাকে আমরা বলবো, দেখো জেড অক্ষের সাপেক্ষে, দেখো এই যে এই বরাবর, যে এই এদিক থেকে যে তলটা, এই বরাবর যে তলটা, যে এই বরাবর, এদিকে যে দেয়ালটা, বুঝতে পারতেছো, এদিকে যে দেয়ালটা, যে এই সাইডের বাম সাইডে যে দেয়ালটা, এটাকে আমরা বলি হচ্ছে এক্স জেড তল। এই যেটাকে আমরা বলবো হচ্ছে এক্স জেড তল, খেয়াল করবা, এক্স জেড তল, এটাকে আমরা বলবো এক্স জেড তল। বুঝতে পারছো, বুঝতে পারছো, এই যে পাশটাকে আমরা বলবো এক্স জেড তল, এই সাইডটাকে, ঠিক আছে, এক্স জেড তল, এই সাইডের দেয়ালটাকে। আর নিচের মেঝেটা হচ্ছে আমার এক্স ওয়াই তল, সামনে যে দেয়ালটা এটা আমার ওয়াই জেড তল, ঠিক আছে, আর এই পাশের দেয়ালটা হচ্ছে আমার এক্স জেড তল। বুঝতে পারছো ব্যাপারটা, বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের ব্যাপার। আমি যদি একটু ভালো করে বুঝাই, সেটা হচ্ছে যে
আমাদের কাছে যদি একটা বাক্স থাকে তাহলে খুব ভালো হতো, বাক্স আমার পাবো না, হাতের কাছে লাগবে না। তো এই হচ্ছে আমাদের তিনটা তল, হ্যাঁ, যে এই পাশে যে দেয়ালটা সেটা হচ্ছে এক্স জেড তল, মানে যে জেড অক্ষ, আর এই যে এক্স অক্ষ, এক্স অক্ষ জেড অক্ষের সাপেক্ষে যে বাম পাশের তলটা, পেছনের যে তলটা সেটা হচ্ছে ওয়াই জেড তল, পেছনের যে দেয়ালটা, আর নিচের যে মেঝেটা সেটা হচ্ছে আমার এক্স ওয়াই তল। তাহলে খেয়াল করবা আমার যে এই যে ভেক্টরটা, হ্যাঁ এটাকে বিন্দু ভেক্টর বলা হয়, এক্স্যাক্টলি হাজার আলম ঠিক বলছো। তারপর খেয়াল করবা এখানে ওসি যেটা, ওসি হচ্ছে এই বরাবর কাজ করে, এটা আমার ও, এই যে এটা আমার ও, আর এটা আমার সি, খেয়াল করবা সি। তাহলে ওসি হচ্ছে আমার যে এই বরাবর কাজ করতেছে, এই বরাবর। তাহলে ওসি কোশ্চেনে আমাদের ওসি হচ্ছে এই বরাবর কাজ করতেছে। তাহলে আমাকে এটা বলো তো ওসিটা কোন তলে কাজ করে? এক্স ওয়াই তলে না? এক্স ওয়াই তলে কাজ করে না? এক্স ওয়াই তলে। তাহলে ওসিটাই দেখো, ওসিটা কোন তলে কাজ করতেছে? যে এক্স ওয়াই তলে, যে এই তলটার নামই তো আমার এক্স ওয়াই তল, এই যে এক্স ওয়াই তল, এটা আমার এক্স ওয়াই তল। তাহলে ওসি কোন তল বরাবর কাজ করে? এক্স ওয়াই তল বরাবর কাজ করে ওসি। আর এক্স লাগবে না, যে এটাকে তুমি বলতে পারো, এই দেখো যে এটা হচ্ছে আমার, এই যে এই সাইডটা হচ্ছে আমার ওয়াই এক্স জেড তল, এই যে এই সাইডটা আমার এক্স জেড তল, ঠিক আছে। আর মেঝেটা হচ্ছে আমার এক্স ওয়াই তল, মেঝেটা আমার এক্স ওয়াই তল। আর এই যে এটা হচ্ছে আমার, দেখো যে এটা হচ্ছে আমার ওয়াই জেড তল, যে এটা হচ্ছে আমার ওয়াই জেড তল, যে এই যে তলটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। যাই হোক, তিনটা 3D আর কি চিত্র। এটা আমার এক্স ওয়াই, আর এক্স অক্ষ বরাবর এই যে ওসিটা হচ্ছে আমার এক্স ওয়াই তলে অবস্থান করতেছে, এক্স ওয়াই তলে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আমার আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর আমার জে ক্যাপ। তাহলে আই আর জে যুক্ত যে থাকবে সেই হবে উত্তর, আই আর জে যুক্ত, খেয়াল করো। এটা কিন্তু আমার আই জে কে, এটা কিন্তু হবে না, কে যুক্ত থাকবে না, আই জে, শুধুমাত্র আই আর জে থাকবে। এটা জে কে হবে না, এটা জে কে হবে না, এটা হচ্ছে আই আর জে, শুধুমাত্র ক হবে আমার উত্তর, শুধুমাত্র, ঠিক আছে, আই এবং জে। কারণ এক্স অক্ষ আর ওয়াই তলে, এক্স ওয়াই তলে তো ওসি ভেক্টরটা, এক্স ওয়াই তলে তো, তাই আই আর জে হবে হচ্ছে আমার উত্তরটা, ঠিক আছে। হ্যাঁ, যদি দুই জায়গায় কে থাকতো তাহলে আলাদা আলাদা সহগ দিয়ে, কোনটা বলো তো, কোনটা বলতেছো, কোনটা? যদি দুই জায়গায় কে থাকতো, বুঝি না তোমার প্রশ্ন, আসলে বুঝতে পারি না। দুই জায়গায় কে থাকতো, আগের প্রশ্নে বলতেছো যদি দুই জায়গায় কে থাকতো, ও আচ্ছা আচ্ছা, এমসিকিউটা এমনভাবে দিবে তোমার, তখন মানে মেইনলি আসলে কি এখানে তোমার, এখানে যদি এমন হইতো যে তুমি এই জায়গায় মনে করো তোমার ধরো 10 কে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হইতো দুইটা, এটা উত্তর হইতো, এটা উত্তর হইতো, বুঝছো ব্যাপারটা? এরকমই আর কি, ব্যাপারটা হচ্ছে এইরকম, ঠিক আছে। মানে পুরা কেটাই হচ্ছে তার লম্ব আর কি, বুঝছো, পুরা কে ব্যাপারটাই। কারণ কে হচ্ছে তোমার জেড অক্ষকে নির্দেশ করে, জেড অক্ষ এক্স ওয়াই এর উপর লম্ব হয়, এক্স ওয়াই এর উপর লম্ব হয়, এক্স এর সাথে লম্ব, ওয়াই এর সাথে লম্ব। যাই হোক, লেখো। ওকে, তারপর খেয়াল করবা এ এবং, আচ্ছা এটার উত্তরটা 0 হবে, এটা তো একদম বুঝাই যায়, দেখো একটু মন দিয়ে। এ ভেক্টর আর বি ভেক্টর সমান, দেখো এটা বলতে কি বোঝায়, দেখো মন দিয়ে। এ ভেক্টর আর এ বি ভেক্টর, দেখো এ ভেক্টর আর বি ভেক্টর এরা সমান, আর এটাকে কি মাইনাস, এর মানে কি জানো? এর মানে হচ্ছে যে এটা মানে কি বোঝায়, দুটা ভেক্টর সমান, মাঝখানে সমান, কিন্তু এর আগে মাইনাস মানে বিপরীতমুখী। এ আর বি ভেক্টরের মান সমান, দেখতেও একই রকম, কিন্তু কি বলতো উল্টা পরস্পর, মাইনাস মানে উল্টা। মানে ব্যাপারটা হচ্ছে এটা যদি আমার এ ভেক্টর হয়, যে এটা যদি আমার এ ভেক্টর হয়, খেয়াল করবা, এটা যদি আমার এ ভেক্টর হয়, বি ভেক্টর হবে এক্স্যাক্ট এইটুকুই হবে আমার বি ভেক্টরটা, খেয়াল করবা, এক্স্যাক্ট এইটুকুই হবে আমার বি ভেক্টরটা, এই যে বি ভেক্টরটা এক্স্যাক্ট এইটুকু হবে, কিন্তু জাস্ট উল্টা, বুঝছো? এটাকে বলা হয় এই যে এ ভেক্টর আর বি ভেক্টর এরা পরস্পর সমান কিন্তু উল্টা বলে এর আগে কি দিতে হয়? মাইনাস, বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো এ এবং বি এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? একটা ডানে কাজ করে, একটা বামে কাজ করে, একটা ডানে আর একটা বামে। তাহলে ডান আর বামের মধ্যবর্তী কোণ থিটা কত বলো তো আমার? 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি না? 180 ডিগ্রি, তাই না? এ এবং বি, দেখো একটা ডানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। কারণ এ ভেক্টর ডানে কাজ করে আর বি ভেক্টর হচ্ছে বামে কাজ করে। তাহলে আমরা জানি এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ক্রস বি এর ফর্মুলা হচ্ছে এ বি সাইন থিটা। এ ক্রস বি এর ফর্মুলা হচ্ছে আমার এ বি সাইন থিটা, এটা হচ্ছে ফর্মুলা। এ ক্রস বি এর ফর্মুলা হচ্ছে এ বি সাইন থিটা। এখানে থিটার ভ্যালু 180 বসাও, সাইন 180, তো সাইন 180 ডিগ্রির মান আসবে হচ্ছে 0, তাহলে এ ক্রস বি মান আসবে হচ্ছে 0, সাইন 180 ডিগ্রির মান আসবে কত? 0, তাহলে এ ক্রস বির মানটা কত বলতো? 0। এটা হচ্ছে আমার উত্তর, 0। এবার কথা হচ্ছে
হ্যাঁ 27 নাম্বারটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, নেক্সট ক্লাসে, এটা একটু জটিল তো, নেক্সট ক্লাসে দেখাবো। এটা আজকের ক্লাসে এটা মেবি একটু অ্যানিমেশন টাইপের জিনিসপাতি লাগবে এটা বুঝাতে গেলে, ঠিক আছে। 27 নাম্বারটা এটা একটু অ্যানিমেশন টাইপ জিনিসপাতি আমাদের লাগবে, অ্যানিমেশন টাইপ, ওটা দেখি দেখানোর চেষ্টা করবো নেক্সট ক্লাসে। আমি দেখি 27 নাম্বারটা একটু অ্যানিমেটেডভাবে দেখানোর চেষ্টা করবো, মানে এই চিত্রের মধ্যে একটু, যাই হোক। এনিওয়ে 27 নাম্বারের 3D ফিগার তো, এটা বোঝানো খুব টাফ হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের হচ্ছে এই কোশ্চেনটা দেখো, একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন, এটার ফাংশন কিউ 3x²y, তাহলে এই বিন্দুতে আমাদের এই নাবলা আর কিউকে ক্রস, মানে নাবলা ইন্টু কিউ বের করতে হবে, নাবলার সাথে কিউটাকে গুণ করতে হবে, গুণ, নাবলার সাথে কিউর গুণ, এর গুণটা বের করতে হবে, বুঝছো। এর একটা ফাংশন 3x²y, এটা ফাংশন 3x²y, এটাকে বলা হয় স্কেলার ফাংশন। কেমনে বুঝলাম স্কেলার ফাংশন? এখানে কি কোনো আই জে কে আছে? না। এখানে এর সাথে কি কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে? উত্তর হচ্ছে না। এর সাথে কোনো আই ক্যাপও নাই, কোনো জে ক্যাপও নাই, কোনো কে ক্যাপও নাই। এটাকে বলা হয় স্কেলার ফাংশন, মনে রাখবা, স্কেলার ফাংশন, স্কেলার ফাংশন, স্কেলার ফাংশন বলা হয়, বুঝছো, কারণ এর সাথে কোনো আই জে কে যুক্ত নাই। যদি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যুক্ত থাকতো তাহলে আমি বলতাম, হ্যাঁ হ্যাঁ অনেকগুলো বিড়াল আছে, আচ্ছা, তাহলে আমরা বলতাম যে এটা হচ্ছে ভেক্টর ফাংশন, বাট এটা হচ্ছে স্কেলার ফাংশন। স্কেলার ফাংশনে তোমার কি থাকে না বলতো, স্কেলার ফিল্ড, আসলে স্কেলার ফিল্ড বলে, আরো ভালো করে বলে এটাকে বলা হয় স্কেলার ফিল্ড বা স্কেলার ক্ষেত্র, কারণ এখানে কোনো আই জে কে নাই, স্কেলার ফিল্ড। তাহলে খেয়াল করবা, আমরা দিন শেষে আমাদের কি বের করতে বলছে, আমাদের নাবলার সাথে স্কেলার ফিল্ডকে গুণ করতে বলতেছে, নাবলার সাথে। নাবলার সাথে আমি স্কেলার ফিল্ডকে গুণ করবো, তাহলে গুণ করে আমি দেখি মানটা বের করার চেষ্টা করি। নাবলার সাথে আমি স্কেলার ফিল্ডটা মানে গুণ করবো কিউটা। তো নাবলা মানে কি? নাবলা মানে হচ্ছে ডেল 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 এক্স অফ আই ক্যাপ, নাবলা মানে, প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ, ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ, প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ, ডেল ডেল জেড অফ কে ক্যাপ, এটা হচ্ছে আমার নাবলা। ওকে, নাবলা, এর সাথে কিউকে গুণ করবো, কিউ কত 3x², তাহলে কিউ হচ্ছে আমার 3x²y আর কি, এর সাথে 3x²yটা গুণ করবো। তাহলে গুণ করো, তাহলে প্রত্যেকের সাথে গুণ যাবে, প্রত্যেকের সাথে 3x²yটা গুণ যাবে, তাহলে গুণ করো, খেয়াল করবা, গুণ করে ফেলো, প্রত্যেকের সাথে 3x²yটা গুণ যাবে, তাহলে খেয়াল করবা এই যে এর সাথে আমি সমান সমান দিলাম, যে আমি এটা বের করতেছি, এর সাথে এটা গুণ যাবে, তাহলে গুণ যাবে, দেখো ডেল ডেল এক্স অফ, দেখো 3x²y অফ আই ক্যাপ, ঠিক আছে, এটা হচ্ছে গেল, প্লাস এর সাথে এটা গুণ যাবে, তাহলে ডেল ডেল ওয়াই অফ 3x²y ক্যাপ, এর সাথে হচ্ছে আমার জে ক্যাপ, 3x²y জে ক্যাপ, প্লাস এর সাথে এটা গুণ যাবে, তাহলে ডেল ডেল জেড অফ 3x²y হচ্ছে কে ক্যাপ, 3x²y হচ্ছে কে ক্যাপ, এই হচ্ছে গেল। তাহলে এখন কথা হচ্ছে, এখন সেটা হচ্ছে আমরা 3x² কে ডিফারেন্সিয়েশন করবো x এর সাপেক্ষে, তাহলে 3x² ডিফারেন্সিয়েশন করো, 3y কনস্ট্যান্ট বাইরে বের যাবে, 3y কনস্ট্যান্ট বাইরে বের যাবে, 3yটা বাইরে বের হলো, x², 3y কনস্ট্যান্ট, কারণ x হচ্ছে তোমার চলক, x চলক, তাহলে 3yটা কনস্ট্যান্ট, 3y বাইরে বের হলো, 3y বাইরে বের হলো, x² কে ডিফারেন্সিয়েট করলে হবে 2yx, তাহলে তার সাথে হচ্ছে আমার আই ক্যাপ যুক্ত থাকবে, আই ক্যাপ, প্লাস এবার খেয়াল করবা y এখানে চলক y, তাহলে 3x² কনস্ট্যান্ট, 3x² বাইরে বের করবো, 3x²টাকে বাইরে বের করবো, y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে হচ্ছে 1, পার্শিয়াল অন্তরীকরণ বলে এটাকে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1, তাহলে এখানে আমার হবে হচ্ছে জে ক্যাপ, প্লাস এবার খেয়াল করবা এখান থেকে, এখানে তো তোমার z এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, 3y² কে ক্যাপ কে, দেখো এখানে কি কোনো জেড আছে? কোনো জেড নাই, কোনো জেড নাই, এই জায়গায় কোনো জেডই নাই, তাহলে জেড এর কোনো বালাই নাই, মানে পুরাটা হচ্ছে কনস্ট্যান্ট, পুরাটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার হবে কত বলো তো? 0, কারণ এখানে কোনো জেড এর কেউ নাই, জেড বলে কেউ নাই, এই জায়গায় জেড বলে কেউ নেই, মানে পুরো দুনিয়াটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার কত হয়? 0 হয়। তাহলে এখান থেকে আমরা আসবো 3 দুগুণে 6xy আই ক্যাপ, 6xy আই ক্যাপ প্লাস 3x² জে ক্যাপ, এমন কিছু থাকবে, এমন কিছু, তাহলে এই যে পেয়ে গেলাম আমরা। এবার এখানে মানগুলা বসাবা, বিন্দুগুলার মান বসাবা, বিন্দু কি বলতো? 1, -2, 1, তাহলে x এর জায়গায় তুমি 1 বসাবে, x এর জায়গায়, আর y এর জায়গায় বসাবো হচ্ছে -2, y এর জায়গায়, ঠিক আছে, তাহলে x এর জায়গায় 1 বসাবা, তাহলে x এর জায়গায় 1 বসাও 1, আর y এর জায়গায় -2 বসাও, আই ক্যাপ প্লাস x এর জায়গায় 1 বসাও, x এর জায়গায় 1 বসালে 1² মানে 1, তাহলে 3 অফ জে ক্যাপ, তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে 6 দুগুণে 12, তাহলে -12 অফ আই ক্যাপ প্লাস 3 অফ জে ক্যাপ, এই হচ্ছে আমার উত্তর। দেখো এই যে এইটা হবে আমার উত্তর, ঠিক আছে, -12 অফ আই ক্যাপ প্লাস 3 অফ জে ক্যাপ, এটা হবে আমার উত্তর। বলো এটুকু বুঝতে পারছি কিনা, বলো এই ম্যাটটা আমরা বুঝতে পারছি কিনা, বলো এটুকু বুঝতে পারছি কিনা? খুব সুন্দর নাম তোমার বিড়ালটার, মিঠাই, অনেক কিউট নাম, জাস্ট নর্মাল ডিফারেন্সিয়েশন, আর কিছুই না, জাস্ট বেসিক নর্মাল ডিফারেন্সিয়েশন, এটা আর কিছুই না।
এক্স্যাক্টলি, ঠিক বলছো ইমেল। আচ্ছা, এটা পারবা। এই যে এই দুটাকে ডট করবা, এ এবং বি কে তুমি ডট গুণ করবা, তো ডট গুণ করলে তুমি রেজাল্টটা বের করতে পারবা। হ্যাঁ, এটা পারবা না? এই কয় দেওয়া লাগবে এই ম্যাথটা? দুটা ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে, জাস্ট ডট গুণ করলে তুমি অ্যাঙ্গেলটা বের করতে পারবা। পারবা না এটা? আশা করি পারবা। দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেখো, এই যে দুটো ভেক্টর দেওয়া আছে এ এবং বি, আই ক্যাপ, আর এখানে হচ্ছে তোমার আই ক্যাপ প্লাস তোমার হচ্ছে কে, টু আই ক্যাপ প্লাস কে ক্যাপ। এটা কি কয় দেওয়া লাগবে না পারবা? বলো। এই ম্যাটে কি করা দেওয়া লাগবে নাকি পারবা? বলো একটু, জানাও। পারবা ইনশাল্লাহ। ওকে, গেল। আচ্ছা, এ ক্রস বি এবং এ ডট বি, এটা একদম অনেক ফেমাস ম্যাথ। এ ক্রস বি এবং এ ডট বি সমান হলে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো খেয়াল করো, এ ক্রস বি, এ ক্রস বির মানে হচ্ছে এ বি সাইন থিটা। এ ক্রস বির মান, এ ক্রস বির মান মানে হচ্ছে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। আর এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, এ বি কস থিটা। তাহলে এখান থেকে কি করবা, এ বি কাটবা, তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল টু কস থিটা। এখান থেকে দেখো এই যে কস থিটাকে নিচে নামে ফেলো, বা উভয় পক্ষে কস থিটা দ্বারা ভাগ করো, তাহলে এখানে আমার হবে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আর এখানে হচ্ছে আমার 1, উভয় পক্ষে কস থিটা দ্বারা ভাগ করলে, আর সাইন বাই কস মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমার অতএব থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। আর এই 45 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই কত বলো তো? পাই বাই 4। 45 ডিগ্রি পাই বাই 4, এটা খুবই ফেমাস একটা ম্যাথ, পাই বাই 4। দেখো এইটুকু আমরা এইটুকু আমরা বুঝলাম, এইটুকু। তো দেখো একটু মন দিয়ে। আচ্ছা, এটা বেশ মজার ম্যাথ, এটা বেশ। একটা বল দেওয়া আছে, বল ভেক্টর দেওয়া আছে, এই বলটা এক্স জেড তলে এর মান কত একক? এক্স জেড তলে। তাহলে এক্স জেড তল মানে হচ্ছে তুমি এক্স অক্ষের মানটা নিবা, এটা হচ্ছে ওয়াই অক্ষের মান, সেটা তুমি নিবা না, কারণ এক্স জেড তল বলছে। এক্স অক্ষের মান নিবা, জেড অক্ষের মানটা নিবা, তাহলেই হবে। তাহলে দেখো এটা হবে হচ্ছে আমার এফ ইকুয়াল টু হবে রুট ওভার অফ এক্স অক্ষের মানের স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস জেড অক্ষের মানের স্কোয়ার, এক্স জেড তল না, জেড অক্ষের মানের স্কোয়ার মানে মাইনাস জেড অক্ষের সহগের স্কোয়ার মানে -3 স্কোয়ার। এইটাই হবে আমার উত্তর, দেখবা। তাহলে এটা আমার হবে হচ্ছে 25 + 9, তাহলে 25 + 9 মানে হচ্ছে কত বলতো? √34। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছো কি করছি আমরা এখানে? যে আমাদের এফ এর এই দেখো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দেওয়া। আই ক্যাপ মানে এক্স অক্ষ, জে ক্যাপ মানে ওয়াই অক্ষ, কে ক্যাপ মানে জেড অক্ষ। এক্স জেড তল বলছে, তাই তুমি শুধুমাত্র এক্স অক্ষের মান নিবা আর জেড অক্ষের মান নিবা। এই দেখো এক্স অক্ষের মান নিচ্ছে আর জেড অক্ষের মান নিচ্ছে, তাহলে রুট ওভার অফ আই এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের, আই এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। এই যে বুঝতে পারছো ম্যাথটা ভালো করে? বুঝতে পারছো? খুব দেখো কত ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে মান ভিন্ন করে আসছে, সকল বোর্ডে আসছে, কত বেশি ইম্পর্টেন্ট বুঝছো? এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বোর্ড এক্সামে ইয়েতেও আসবে, বোর্ড এক্সামের জন্য মানে আবারও আসবে, দেখো পর আসতেছে, বিভিন্ন জায়গায় আসবে, শিওর থাকো অবশ্যই এটা আসবে। এই টাইপের ম্যাথ প্রচুর ইম্পর্টেন্ট। এটা পারবা? এটা পারবা? জে ক্রস কে, জে ক্রস এটা পারবা, আশা করি পারবা। জে ক্রস কে, জে ক্রস কে মানে কি আমি ভুলে গেছি, মনে করো আমি ভুলে গেছি। এই যে মনে করো এখানে আই ক্যাপ লিখবা, এখানে জে ক্যাপ লিখবা, এখানে কে ক্যাপ লিখবা, এই যে আই জে, এই যে এরকম আর কি, বুঝছো? এরকম তীক্ষ্ণ দিবা। জে ক্রস কে, তাহলে জে থেকে কে এর দিকে যাচ্ছি, জে ক্রস কে, জে থেকে কে এর দিকে যাচ্ছি, তাহলে জে থেকে কে এর দিকে যাচ্ছি মানে জে ক্রস কে, জে ক্রস কে মানে জে থেকে কে এর দিকে যাচ্ছি, জে থেকে কে এর দিকে যাচ্ছি মানে কি আমি যেদিকে যাচ্ছি, আমি যেদিকে যাচ্ছি তীর চিহ্ন সেদিকে, আমি যেদিকে যাচ্ছি তীর চিহ্ন সেদিকে মানে কি প্লাস, তাহলে প্লাস আই ক্যাপ, প্লাস আই ক্যাপ। তাহলে জে ক্রস কে মানে হচ্ছে প্লাস আই ক্যাপ, জে ক্রস কে মানে তাহলে কি থাকবে আমার জে ক্যাপ, এই যে মাঝখানে ক্রস আর জে ক্যাপ, জে ক্রস কে মানে হচ্ছে আই ক্যাপ। আচ্ছা, এখন জে ক্রস আই মানে কি? জে ক্রস আই খেয়াল করবা, জে ক্রস আই, জে ক্রস আই মানে তাহলে জে থেকে আমি আয়ের দিকে যাব, জে ক্রস আই, তাহলে জে ক্রস আই মানে জে থেকে আমি আয়ের দিকে যাব, জে থেকে আয়ের দিকে, জে থেকে আয়ের দিকে যাচ্ছি, জে থেকে আয়ের দিকে যাচ্ছি। দেখো আমার যাওয়া ডিরেকশন আর এই যে ঘূর্ণি কি একই দিকে না? একই দিকে না, কিন্তু ভিন্ন দিকে। দেখো আমি যাচ্ছি জে থেকে আয়ের দিকে, এই যে জে ক্রস আই, আমি যাচ্ছি জে থেকে আয়ের দিকে, কিন্তু আমার এই ডিরেকশনটা কিন্তু উল্টা। তাই জন্য হবে হচ্ছে দেখো জে ক্রস আই হবে মাইনাস কে, তাহলে মাইনাস কে হবে আমার উত্তরটা, বুঝছো? ক নাম্বারটা। ওকে, এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি, এইটুকু পারফেক্টলি আমরা বুঝতে পারছি, এইটুকু একদম পারফেক্টলি আমরা এই ব্যাপারটুকু কিন্তু ভালো করে বুঝতে পারলাম, একদম ভালো করে পারফেক্টলি আমরা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারলাম। নিচে যাই আমরা।
আচ্ছা, এটা খুব সহজ ম্যাথ। একটা খালের নৌকা দুই দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে। F1 বল প্রয়োগ করা হচ্ছে এদিক বরাবর, খেয়াল করো, F1 বল প্রয়োগ করা হচ্ছে এদিক বরাবর F1, আর F2 বল প্রয়োগ করা হচ্ছে এদিক বরাবর, বুঝছো? F1 এবং F2, যার ফলে এই যে F1 এবং F2 বল প্রয়োগের কারণে এই নৌকাটা ডান দিক বরাবর অগ্রসর হচ্ছে লব্ধি বলে। লব্ধি বল হচ্ছে মাঝ বরাবর। F1 এবং F2 যে লব্ধি বলটাকে আমি ধরলাম F, এই Fটা হচ্ছে মাঝ বরাবর, খেয়াল করবা। এদিক বরাবর হচ্ছে আমার F1 বল, আর এদিক বরাবর হচ্ছে আমার F2 বল। F1 এবং F2 যে লব্ধি, সেই লব্ধি হচ্ছে মাঝ বরাবর, যার কারণে এই নৌকাটা এই মাঝ বরাবর সামনের দিকে অগ্রসর হচ্ছে, বুঝছো? আমাদের না এই যে বের করতে বলছে লব্ধির মানটা বের করো। F1 এবং F2 ভেক্টর দ্বয়ের লব্ধির মানটা বের করো। F1 এবং F2 ভেক্টর দ্বয়ের লব্ধির মানটা দেখো, আমাদের বের করতে বলছে F1 এবং F2 ভেক্টর দ্বয়ের লব্ধির মান কত। F1 এবং F2 ভেক্টরের লব্ধি হচ্ছে আমার F, এই লব্ধির মানটা আমাদেরকে বের করতে বলছে। খুবই সোজা, খুবই সোজা, খেয়াল করো। F1 ভেক্টর এবং F2 ভেক্টর, এদের লব্ধির মান আমি ধরলাম হচ্ছে F ভেক্টর। লব্ধি ভেক্টরটাকে আমি ধরলাম F। দুইটা ভেক্টরকে যোগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে বলা হয় লব্ধি ভেক্টর। F1 এবং F2 এই দুটা ভেক্টরকে যোগ করতেছি, যোগ করলে যে রেজাল্ট হিসেবে যে নতুন ভেক্টর পাওয়া যায়, দ্যাট ইজ আমার কি বলতো, F ভেক্টর। তাহলে আমার দায়িত্ব হচ্ছে F ভেক্টরটা বের করা। খুবই সোজা, F ভেক্টর ইকুয়াল টু F1 প্লাস F2 না? আমরা F1 ভেক্টর এবং F2 ভেক্টরকে প্লাস করবো, তাহলে প্লাস করা তো খুব ইজি। F1 ভেক্টর এবং F2 ভেক্টরকে প্লাস করবো, প্লাস নর্মালি প্লাস করবো, কারণ আমি এদের IJK ফরম্যাটটা জানি। এদের IJK ফরম্যাট জানা থাকলে নর্মালি এদেরকে খুব সহজে যোগ করা যায়। F1 এবং F2 এই দুটা ভেক্টরকে ভেক্টর আকারেই যোগ করা যায়। F1 এবং F2 এই দুটা ভেক্টরকে ভেক্টর আকারেই যোগ করা যায় IJK থাকলে। করো, 3 এর সাথে 2 যোগ করলে কত হবে? 5i, তাহলে 5i ক্যাপ 5i প্লাস 2 এর সাথে 3 যোগ করলে কত হবে? 5i ক্যাপ, তাহলে 5j ক্যাপ 5j ক্যাপ প্লাস 5 এর সাথে 3 যোগ করলে কত হবে? 5 6 7 8, 8k ক্যাপ, এই যে 8k ক্যাপ লিখলাম। তাহলে এই হচ্ছে আমি লব্ধি ভেক্টরের ভেক্টর ফরম্যাট পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার লব্ধির ভেক্টর ফরম্যাট, বা লব্ধি ভেক্টরের ভেক্টর ফরম্যাট পেয়ে গেলাম। লব্ধি ভেক্টরের ভেক্টর ফরম্যাট পেয়ে গেলাম, বুঝছো? এখন এটার মান বের করতে হবে, মান, এটার মান বের করে কিভাবে? মান বের করে হচ্ছে যে লব্ধি ভেক্টরের মান রুট ওভার, দেখো লব্ধি ভেক্টরের মান কেমনে বের করে? রুট ওভার i এর সহগের স্কয়ার। এখানে i এর সহগ কত? 5, তাহলে i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার। j এর সহগ কত? 5, j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগ কত? 8, তাহলে k এর সহগের স্কয়ার। যা আসবে তাই হচ্ছে আমার উত্তর। এটাই হচ্ছে আমার লব্ধি ভেক্টরের মান। বুঝতে পারছো ব্যাপারটা? বলো। বলো এটাকে আমরা বুঝতে পারছি কিনা এই ব্যাপারটা? দেখো, রুট ওভার i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার, ঠিক আছে? এভাবে করে আমরা যে এই লব্ধি, এটা তো আমার লব্ধি ভেক্টর। এই দেখো, দুটা ভেক্টরকে যোগ করলে F1 এবং F2 কে আমরা ভেক্টর যোগ করতেছি, যোগ করলে যাকে পাওয়া যায় তাকে বলা হয় কি বলতো? সেই ভেক্টরটাকে বলা হয় হচ্ছে লব্ধি ভেক্টর বলা হয়। কত আসে বলো? মানটা কত আসে বলো? অ্যান্সার ওটা নাই। হ্যাঁ আছে তো, 10.67, 10.52 কাছাকাছি, 10.52 দেখাই দিবা। 10.52 অ্যান্সার কি দিয়ে এরকম থাকবে নাকি? মাঝে মাঝে কাছাকাছি মান থাকতে পারে। এই বুঝতে পারছো এই জিনিসটা? আচ্ছা, এবার কি করবা? তোমাদের কোশ্চেনটা এখান থেকে আরেকটা ভাবে করতে পারে। আরেকটা ভাবে লব্ধির মান যেটা বের করতে পারবা, লব্ধির মান তোমাদের কোশ্চেনটা বলতে পারে তোমাদের এই যে এর মধ্যবর্তী কোণটা কত বের করতে পারবা? থিটা বের করতে পারবা? যদি বলে বের করতে কোশ্চেনে থিটা, F1 এবং F2 এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা কত বের করতে পারবা? মধ্যবর্তী কোণ থিটা কত বের করতে পারবা? বলো, বের করতে পারবা? মধ্যবর্তী কোণ ডট গুণ করবা, এই F1 এবং F2 কে ডট গুণ করবা, ডট গুণ করে অ্যাঙ্গেল থিটা বের করবা। ডট গুণ তো পারো, F1 ডট F2 ডট গুণ করবা। ডট গুণ করে থিটাটা বের করবা। ওকে, আচ্ছা গেল। এটা আমি পড়াইছি, এটা পারবা, এটা আমি না দেখালাম না, এটা পারবা, পড়ে নিবা। এটাও পারবা। আচ্ছা এটাও দেখাই দিচ্ছি, দেখো এটা কেমনে করবা। এটা আগেরটা পারবা, হ্যাঁ আগেরটা এটা আমি জানি তোমরা পারবা। i ক্রস i0, j ক্রস j0, k ক্রস k0, আর i ডট i, j ডট j, k ডট k1 প্রত্যেকটা সঠিক, আর এগুলো হচ্ছে জিরো, মনে রাখবা।
তোমরা পারো, থিওরিতে আমি দেখাচ্ছিলাম। যাই হোক, এই দেখো এই জায়গা দেখো, এটা কি হবে, এটা আমরা দেখো, এটা আমি একটু সিম্পলিফাই করে দিই। দেখো জে ক্রস কে, দেখো জে ক্রস কে, মাঝখানে প্লাস কে ক্রস কে, কে ক্রস কে। তো জে ক্রস কে আর কে ক্রস কে এর মান হচ্ছে 0, আই ক্রস আই এর মান 0, জে ক্রস জে এর মান 0, কে ক্রস কে এর মানটা 0। আর জে ক্রস কে মান হচ্ছে আই, আসলে জে ক্রস কে মানে আই, জে থেকে কে দিকে গেলে আই হবে, উত্তরটা হবে তোমার আই। হ্যাঁ এক্স্যাক্টলি, F1 F2 cos থিটা দিয়ে। ভেরি গুড ফারহান হোসেন, ঠিক বলছো, ভেরি গুড। আচ্ছা এবার কি বলছে দেখো, এটা আমরা পারবো, অবশ্যই পারবো। ভেক্টর যোগ সবগুলো মানে, বিনিময় সূত্র মানে, বন্টন সূত্র মানে, সংযোগ সূত্র মানে। ভেক্টর যোগ বিনিময় সূত্র মানে, বন্টন সূত্র মানে, সংযোগ সূত্র মানে। তো এগুলো দেখাই দিচ্ছি, এগুলা বিনিময় সূত্র, বন্টন সূত্র, সংযোগ সূত্র। তো এই ব্যাপারটা কি দেখো, বিনিময় সূত্র, বন্টন সূত্র, সংযোগ সূত্র। আপনি একটু বইটা নিয়ে এসো তো, বইটা নিয়ে এসো তো, বইটা প্রথম ভাগ, ওই যে পদার্থবিজ্ঞান প্রথম ভাগ, হ্যাঁ এটাই। দেখো তো এই ব্যাপারটা এখন দেখো কি হতে পারে, দেখো একটু মন দিয়ে। 48 নাম্বার কোনটা? 48 নাম্বার এই ইসাক স্যারের বইটা নিয়ে এসো, ইসাক স্যারের বইটা নিয়ে এসো তো, ইসাক স্যারের বইটা 48 নাম্বার। ওয়েট, খেয়াল করো, বিনিময় সূত্র মানে কি দেখো, আস্তে দেখো, বিনিময় সূত্র ব্যাপারটা হচ্ছে খুবই ইজি জিনিস। দেখো বিনিময় সূত্র, এটা মানে কি জানো? বিনিময় সূত্র মানে, মনে করো তুমি এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাকে তুমি চাইলে বি ভেক্টর প্লাস এ ভেক্টর লিখতে পারবা, কোনো সমস্যা নেই। এটাকেই বলে বিনিময় সূত্র। তুমি এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে চাইলে ইজিলি বি ভেক্টর প্লাস এ ভেক্টর লিখতে পারবা, এটাই বিনিময় সূত্র, বুঝছো? এটাই বিনিময় সূত্র। আচ্ছা, সংযোগ সূত্র কি? এটা আরো ইজি। সংযোগ সূত্র মনে করো এ ভেক্টর প্লাস, এই তুমি ব্র্যাকেটে কি লিখলা, বি ভেক্টর প্লাস সি ভেক্টর লিখলা ব্র্যাকেট দিয়ে। তুমি চাইলে এটারে এভাবে লিখতে পারবা, ব্র্যাকেট দিয়ে এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখলা, ব্র্যাকেট ক্লোজ করে প্লাস সি ভেক্টর, এভাবে লিখতে পারবে। এটাকে বলা হয় সংযোগ সূত্র। এই যে এই ব্যাপারটাকে, একদম বাচ্চাদের জিনিসপাতি। বন্টন সূত্র কোনটা? মনে করো এ ভেক্টর আর বি ভেক্টরের সাথে হোল ব্র্যাকেটে একটা স্মল এম, মানে একটা জিনিস, সংখ্যা গুণ আছে, স্মল এম সংখ্যা। তুমি এই সংখ্যাটা প্রত্যেকের সাথে গুণ করতে পারবা। এম এর সাথে, এই যে এম এর সাথে এ ভেক্টর গুণ করতে পারবা, আর এম এর সাথে বি ভেক্টরটা গুণ করতে পারবা। এটাই হচ্ছে আমার কি বলতো ভাই, বন্টন সূত্র। এই ব্যাপারটাই হচ্ছে আমাদের বন্টন সূত্র। ইসব স্যার বই জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। ওকে, ওকে, হ্যাঁ। আচ্ছা 48 নাম্বারের প্রবলেম ছিল। ওয়েট 48 নাম্বার, ওইটা আমি তোমাকে খুঁজে বের করে দিচ্ছি। 48 নাম্বারটা, তোমার 48 আর আমার 48 কি মিলবে কিনা, এরও একটা ফ্যাক্ট। নিচের কোনটি ভেক্টর রাশি? এখানে কি কোনো সমস্যা আছে ভাই? পীড়ন ভেক্টর রাশি, পীড়ন বিকৃতি, এটা আবার কি সমস্যা? এখন তোমার 48 আর আমার 48 কি একই কিনা, এটাও একটা মানে মজার বিষয়। আমারটা একদম লেটেস্ট এডিশন আর কি, আমারটা একদম লেটেস্ট এডিশন। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এনিওয়ে, হয়তো আমি ওই প্রবলেমটা করাই দিব কোনো না কোনো সময়, বা হয়তো পুরো ভেক্টর ক্লাস শেষ হওয়ার পর এই প্রবলেম তুমি পেরে যাবা। আচ্ছা, সিলেট বোর্ড 2017, 48 নাম্বার না, আমার তো এরকম কিছু না। দেখো তো 48 নাম্বার কি? ও না, তাহলে তোমার 48 আমার 48 সেম না। আচ্ছা দেখো, এবার এটা দেখো, এখানে তোমার দুইটা ভেক্টর দেওয়া আছে। এখানে চিত্রটা ক্লিয়ার না, চিত্রটা এই যে এটা হচ্ছে আমার এ ভেক্টর দেওয়া আছে যার মান 15, আর এটা হচ্ছে আমার বি ভেক্টর যার মান কত বলতো, 10। ঠিক আছে, এটা এই পয়েন্টে কাজ করতেছে, এই পয়েন্টে এই অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেল 60 ডিগ্রি হলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা কত হবে বলতো, আমার এই অ্যাঙ্গেলটা হবে আমার 120 ডিগ্রি, বুঝছো? 120 ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটা। তাহলে এবার খেয়াল করবা, এবার তাহলে আমাদের কি বলা আছে, এই পয়েন্টে একটা ভেক্টর, এই যে এই বরাবর একটা ভেক্টর, সেটা হচ্ছে আমার এ ভেক্টর। খেয়াল করো, এই আমাদের এ ভেক্টর, তার মান হচ্ছে 15। এই এ ভেক্টরের মান আমার দেওয়া হচ্ছে 15, বুঝছো? এ ভেক্টরের মান, আচ্ছা, মান 15। আর এই বরাবর হচ্ছে আমার বি ভেক্টর। লাগবে না, হ্যাঁ লাগবে না।
এটা আমার বি ভেক্টর, যার মানটা আমার দেওয়া আছে কত বলতো, মানটা আমার দেওয়া আছে 10, বি ভেক্টরের মান আমার দেওয়া আছে হচ্ছে 10, ঠিক আছে 10। তো এদের যে মধ্যবর্তী কোণ দেখো, এই পয়েন্টে দেখো, একটা পয়েন্টে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হয়, মানে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি বের করতে চাই দুটা ভেক্টরকে একটা পয়েন্টে হতে হয়, বুঝতে পারছো? এখানে দেখো যে এই পয়েন্টে রাখবা, দেন এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা দেখো, এই যে অ্যাঙ্গেলটা, এই দুটা ভেক্টরের যে অ্যাঙ্গেলটা, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, এটা কি বলা হয় হচ্ছে দুটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এটা হচ্ছে আমার 120 ডিগ্রি, কারণ এই যে এই পাশের অ্যাঙ্গেলটা আমার দেওয়া ছিল হচ্ছে 60 ডিগ্রি, যে পাশের অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, বাদ বাকি অ্যাঙ্গেলটা হবে আমার 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমার এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে খেয়াল করবা যে এ এবং বি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। বলছে আমাদের এ প্লাস বি বের করতে। এ প্লাস বি মানে কি জানো? এ প্লাস বি মানে হচ্ছে লব্ধি বের করতে বলছে। এ প্লাস বি মানে লব্ধি, এ এবং বি ভেক্টরের লব্ধি ভেক্টরের মান। এ প্লাস বি মানে লব্ধি, খেয়াল করবা এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে হচ্ছে এ আর বি লব্ধি বের করো, লব্ধি। আর মডুলাস মানে লব্ধির মান বের করো। তো লব্ধির মান বের করতে হবে, লব্ধির মান। তো লব্ধির মান বের করা তো খুবই ইজি, লব্ধির মান আশা করি জানা উচিত। এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি, লব্ধি হচ্ছে আমার এটা লব্ধি, এই লব্ধির যে মান সেই লব্ধির মানকে আমি ধরলাম আর, হ্যাঁ লব্ধির মান। লব্ধির মান কেমনে বের করে? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মানে হচ্ছে এই যে 15 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার প্লাস 2p কিউ 2 ইন্টু 15 ইন্টু 10 কজ অফ আলফা মানে মধ্যবর্তী কোণ। এই যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আমাদের আলফা। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, সেটা আমার 120 ডিগ্রি। তো যা আসবে তাই হচ্ছে আমার উত্তর। এখান থেকে আর এর মানটা যা আসবে তাই হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে আমার 120 ডিগ্রি, ঠিক আছে। রুট ওভার দিয়ে 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 15 ইন্টু 10 কস 120 ডিগ্রি, যা আসবে তাই হচ্ছে তোমার উত্তর, কস 120 ডিগ্রি। হ্যাঁ 10.23। ওকে আচ্ছা, একটি ভেক্টরকে সর্বোচ্চ কতগুলো উপাংশে বিভক্ত করা যায়? অসংখ্য, কোটি কোটি উপাংশে ভাঙা যায়। অনেকে দাগাবে দুইটা, বোকার মতন দাগাবে দুইটা, না দুইটা লম্ব উপাংশ। উপাংশ লম্ব দুইটা বা তিনটা লম্ব উপাংশ হতে পারে। উপাংশ হচ্ছে তোমার এই যে দেখো দুইটা বা তিনটা হইতে পারে, কিন্তু লম্ব উপাংশ তিনটা হতে পারে বা দুইটা হতে পারে। কিন্তু উপাংশ কতগুলো উপাংশ? কোটি কোটি উপাংশ হতে পারে, কোটি কোটি উপাংশ, অসংখ্য, কোটি কোটি, ঠিক আছে। কোটি কোটি ভাগে ভাগ করতে পারবা। উপাংশ মানে টুকরা। একটা ভেক্টরকে তুমি কোটি কোটি, শত কোটি টুকরা তুমি করতে পারবা, অসংখ্য টুকরা তুমি করতে পারবা, ঠিক আছে। এটা অনেকে দুই দাগাবে, অনেকে চোখের দেখায় দুই দাগাবে। আচ্ছা দেখো, পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পরের বিপরীত হলে কিন্তু আমাদের কি হবে বলো তো? পরস্পরের বিপরীত হলে কি হবে বলো? এটা নিজেরা করো তো, নিজেরা চিন্তা করো তো, আমি বেসিক শিখাই দিছি। ওকে, বেসিক আমি শিখাই দিছি। ওকে, তাহলে বাদ বাকিগুলা নেক্সট ক্লাসে করি, আজকে আর না করেই, আজকে এ পর্যন্ত থাকলো। বাদ বাকিগুলো নেক্সট ক্লাসে করে দেন আমরা হচ্ছে নতুন স্লাইড দিয়ে আমরা বাকিটুকু শেষ করে ফেলবো না। হ্যাঁ তুমি একটু দিও তো, ছবি দিও ফারহানা হোসেন, ঠিক আছে। ওকে, নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু দেখাই দিব। তো আজকে এ পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ, তাহলে বেস্ট অফ লাক।